Assalamu alaikum. This is your English instructor Sadia Islam Promi from Interactive Cares. আজকে আমরা শিখব শুধু 1 ঘন্টায় এই 1 ঘন্টার লাইভে কিভাবে আপনারা হয়ে যেতে পারেন একজন বেটার রাইটার। সো বিকাম আ বেটার রাইটার ইন 1 আওয়ার। আমরা জানি যে আমরা ইংলিশের অনেক স্পোকেন ব্যাপার নিয়ে কিন্তু আলোচনা করি, কিন্তু এর পাশাপাশি আমরা ইংলিশে যখন লিখি তখনও কিন্তু অনেক ডিফারেন্ট টাইপস অফ ভুল ত্রুটি আমরা পেয়ে যাই। আমরা হয়তো প্রপারলি একটা ফর্মাল ইমেইল লিখতে পারি না, একটা লেটার লিখতে পারি না, ইনফর্মাল রাইটিংয়েও আবার মাঝে মাঝে ফর্মাল ব্যাপারগুলোও চলে আসে। সো এই ধরনের অনেক কনফিউশনসই কিন্তু অনেকেরই থাকে, এবং ফর দ্যাট রিজন আমাদের ইংলিশ কোর্সটার মধ্যেও কিন্তু আমাকে প্রায়ই অনেক স্টুডেন্টস আস্ক করে থাকে যে যদি একটু রাইটিং নিয়ে আলোচনা করা যেত তাহলে খুবই ভালো হতো, এবং সেইটা চিন্তা করেই আমি আজকে আপনাদেরকে হাউ টু বিকাম আ বেটার রাইটার ইন অ্যান আওয়ার এই ক্লাসটাই নিয়ে এসেছি। সো লেটস স্টার্ট। সবার আগে আমরা একটু রাইটিং নিয়ে যখন কথা বলি, রাইটিংয়ের মেইন উদ্দেশ্যটা কি? আমার নিজের ইচ্ছা, আমার নিজের থটস, নিজের চিন্তাভাবনাগুলো প্রপারলি লিখিত আকারে প্রকাশ করাটা, রাইট? টু কমিউনিকেট মাই ওন থটস অর টু এক্সপ্রেস মাই ওন থটস ইন দ্য ফর্ম অফ রাইটিং। এই হচ্ছে আমার রাইটিংয়ের মূল উদ্দেশ্য। দেখেন, আমরা যখন ওভারঅল কথা বলি, কথার সময় কিন্তু আমাদের নন ভার্বাল কমিউনিকেশনে অনেক কিছু বলে দেয়। ফর এক্সাম্পল, আমি কি হ্যাপিলি একটা ওয়ার্ড বলছি নাকি স্যাডলি বলছি, এটা আপনি আমার ফেশিয়াল এক্সপ্রেশনস দেখে বলে ফেলতে পারবেন না। ফেস দেখে অনেক কিছু বলে ফেলা যায়, জাস্ট একটা হ্যাঁ এইরকম একটা সাউন্ড দেখেও আমরা অনেক কিছু বলে ফেলি। বাট ওয়েন ইউ আর রাইটিং, তখন কিন্তু অনেক টাইপসের রাইটিংয়েই আমরা হয়তো মিসআন্ডারস্ট্যান্ড করে ফেলি। লেটস সে আপনি একটা ফর্মাল লেটার লিখবেন এবং আপনি কমপ্লেন করতে চান। কমপ্লেন্টের ব্যাপারটাও কিন্তু ফর্মাল হতে হবে, পোলাইট হতে হবে। জানি আমরা কমপ্লেন করছি সেখানে, কিন্তু এর মধ্যেও কিছু ভদ্রতা আছে, তার সবই কিন্তু আমরা আজকের ক্লাসে দেখব। সো রাইটিংয়ের টাইমে আমরা সাধারণত কোন টাইপ অফ রাইটিং দেখি? আমরা দেখি প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ জেনারেলি হয় কি, একই প্যারাগ্রাফ, মানে এখানে আমরা আলাদা করে ভাগ করছি না, রাইট? ওভারঅল একটা কন্টিনিউয়াস পিস অফ রাইটিংকে আমরা বলছি 1 প্যারাগ্রাফ, এবং একটা প্যারাগ্রাফ জেনারেলি শর্ট হয়। অনেকে প্যারাগ্রাফ লিখতে গিয়ে কিন্তু 3-4 পেজ লম্বা করে ফেলে, এমনটা কখনোই না। আপনি নর্মালি একটা গল্পের বই পড়ে দেখেন, একটা নিউজ পেপার আর্টিকেল পড়ে দেখেন, এইসব জায়গাগুলোতে যখন একটা প্যারাগ্রাফ লেখা থাকে, কখনোই একটা প্যারাগ্রাফ কিন্তু 1 পেজের বেশি হয় না, রাইট? সো আমার হ্যান্ডরাইটিং যতই বড় হোক না কেন, যতই ছোট হোক না কেন, খেয়াল রাখতে হবে সো দ্যাট ইট অল ফলস আন্ডার দ্য সেম পেজ। উই দেন হ্যাভ an essay. সো একটা এসের মধ্যে আমরা জানি কিছু নিয়ম এখানে আমাদের অবশ্যই রাখতে হয়, যেমন একটা ইন্ট্রোডাকশন লিখতে হয়, মেইন বডি লিখতে হয়, কনক্লুশন লিখতে হয়। আমি যখন স্কুলে ছিলাম আমাকে ফার্স্টে শেখানো হয়েছিল একটা এসে হয় 3 প্যারাগ্রাফসের, ইন্ট্রোডাকশন, মেইন বডি, কনক্লুশন। আস্তে আস্তে করে ক্লাস 5-6-এ ওঠার পর আমি শিখলাম যে একটা এসে হয় 5 প্যারাগ্রাফসের, ইন্ট্রোডাকশন, মেইন বডিতে হবে 3টা প্যারাগ্রাফ, এবং ফাইনালি কনক্লুশনে একটা প্যারাগ্রাফ। কিন্তু এখন আমি আপনাদেরকে সত্য কথাটা শিখাবো, সেটা হচ্ছে একটা এসে ক্যান হ্যাভ নিউমারাস অ্যামাউন্টস অফ প্যারাগ্রাফস। এইখানে প্যারাগ্রাফের কিন্তু কোনো লিমিট নেই, ওকে? আপনি অবশ্যই ইন্ট্রোডাকশনের কিছু কথা লিখলেন, এরপরে মেইন বডিতে আপনার যতগুলো আলাদা আলাদা আইডিয়া আছে, যতগুলো পয়েন্ট আছে, সবগুলোই কিন্তু আলাদা আলাদা করে ইন মেনি ডিফারেন্ট প্যারাগ্রাফস লিখতে পারেন। অ্যান্ড ইয়েস, আ প্যারাগ্রাফ ক্যান বি অ্যাজ শর্ট অ্যাজ 1 সেন্টেন্স। শুধুমাত্র একটা সেন্টেন্সই হতে পারে একটা প্যারাগ্রাফের সাইজ। যেরকমটা যদি আপনি কোনো গল্পের বই পড়েন, তাহলে সেখানে দেখবেন, লেটস সে আমি একটা গল্প বলছি, একটা চুরির ইনসিডেন্ট, রাইট? দেয়ার ইজ আ থেফট। সো ইন দ্য অকেশন অফ আ থেফট, হঠাৎ করে আমি বললাম স্টপ এক্সক্লেমেশন মার্ক। এই যে এই রাইটিংটা স্টপ এক্সক্লেমেশন মার্ক, এইটা অ্যাজ আ ডায়ালগ আপনি জাস্ট ইন 1 প্যারাগ্রাফ ইন দ্য মিডল অফ দ্য পেজ লিখে ফেলতে পারেন, অ্যান্ড দেন পরের লাইন থেকে আপনি এগেন কন্টিনিউ করলেন। তার মানে চিন্তা করেন, 1 ওয়ার্ড, জাস্ট স্টপ, এই ওয়ার্ডটা দিয়ে কিন্তু উই ক্যান হ্যাভ 1 প্যারাগ্রাফ। সো প্যারাগ্রাফে নেসেসারি না এতগুলোই লাইন থাকতে হবে, এতগুলোই ওয়ার্ড থাকতে হবে, অলরাইট? আমরা এই নিয়ে আরও ডিটেলস আলোচনা করব। দেন উই হ্যাভ আ লেটার। সো লেটারের মধ্যেও 2 টাইপস আছে, অ্যাকচুয়ালি অনেক টাইপস আছে, বাট আমাদের ইজিলি বোঝার জন্য 2 টাইপস আছে। উই হ্যাভ আ ফর্মাল লেটার অ্যান্ড অ্যান ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটার হচ্ছে বন্ধু বান্ধবের কাছে যদি আমরা কোনো কিছু লিখি। আজকাল এই দুনিয়াতে হয়তো ভাবতে পারেন যে আমরা লেটার লিখে কী লাভ, রাইট? আজকাল আমরা লেটারের জায়গায় আমরা ইমেল লিখে ফেলি, রাইট? সো ইমেলটার মধ্যে ফর্মাল ইমেলস আমরা সাধারণত লিখি। ইনফর্মাল ইমেল লেখা হয় না, কিন্তু ইনফর্মাল টেক্সটিং করা হয়, মেসেজিং করা হয়। সো ইনফর্মাল লেটার আগে যা শিখতাম সেটাই হচ্ছে এখন ইনফর্মাল টেক্সটিং, এবং বাকি সবই অ্যাজ ইট ইজ।
তাও কিন্তু আমরা আজকের ক্লাসে শিখব। দেন উই হ্যাভ বেসিক আর্টিকলস। আর্টিকলস মানে হচ্ছে প্রবন্ধ, বা আমরা যখন জাস্ট নিউজ পেপারটা খুলি, ম্যাগাজিনটা খুলি, তখন একটা পার্টিকুলার টপিক নিয়ে যেভাবে করে লেখা হয়, দ্যাট ইজ অ্যান আর্টিকেল। অ্যান্ড উই অলসো হ্যাভ আ স্পিচ। স্পিচ নিয়ে আমি আজকের ক্লাসে ডিটেলসে বলবো না, কারণ স্পিচ নিয়ে অবশ্যই ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্সের পেজে যদি আপনি ভিডিওজের এখানে সার্চ দিয়ে লেখেন হাউ টু রাইট এ স্পিচ অর হাউ টু গিভ এ স্পিচ, তাহলে কিন্তু আপনি আমারই লাইভ ক্লাস পেয়ে যাবেন 1 ঘন্টার। সো সেইটা প্রপারলি দেখে নিলেই স্পিচের পার্টটা আপনার কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, সো আজকে আমরা তাহলে স্টার্ট করি যে কোনো পিস অফ রাইটিং, আমরা এতক্ষণ ধরে যত টাইপসের কথা বললাম, যে কোনো রাইটিংয়ের দেয়ার আর 3 বেসিক এলিমেন্টস। আই নিড দ্য স্ট্রাকচার, আই নিড দ্য স্টাইল, অ্যান্ড আই নিড দ্য কন্টেন্ট। আমরা অনেকেই শুধুমাত্র কন্টেন্টেই ফোকাস করে থাকি, তার মানে হচ্ছে আমি কি লিখবো সেটার উপরে বেশি ফোকাস করি। বাট বিলিভ ইট অর নট, যদি আপনি কি লিখবো এটা খুব সুন্দর করে লিখেছেন, একটা গল্প লিখছেন, অনেক সুন্দর বিউটিফুল স্টোরি, হাওয়েভার এই পুরো গল্পটা একদম কন্টিনিউয়াস রাইটিংয়ে লিখে যাচ্ছেন, মাঝে কোনো প্যারাগ্রাফ দেননি, মাঝখানে কোনো ডায়ালগ সেকশন দেননি, কোনো এক্সক্লেমেশন মার্ক দেননি, পাংচুয়েশন মার্ক দেননি, সুন্দর কোনো কথা এখানে ব্যবহার করেননি, জাস্ট নর্মালি লিখে যাচ্ছেন কন্টিনিউয়াস রাইটিং, কেউ সেটা পড়তেও চাবে না। একটা এক্সাম্পল দিই, ফেসবুকে আমরা যেহেতু আজকাল হয়তো তেমন একটা রিডিং পড়ি না, জাস্ট আম জাস্ট সেইং যে মেবি উই আর নট অ্যাকাস্টম টু রিডিং অ্যাজ মাচ অ্যাজ উই ডিড বিফোর। ফেসবুকে আমরা যখন লম্বা স্টেটাস দেখি, সেই স্টেটাসটাই পড়ি যেখানে আলাদা আলাদা প্যারাগ্রাফে আছে, বিভিন্ন ডায়ালগ আছে। চিন্তা করে দেখেন, সেটাই কিন্তু পড়ি যেটাকে একটু গ্যাপ দিয়ে লেখা, একসাথে কন্টিনিউয়াস রাইটিং উই ডোন্ট লাইক। তার মানে কি, স্ট্রাকচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে দ্য স্টাইল অফ ইউর রাইটিং। রাইটিংয়ের মধ্যে আপনি কতগুলো, যেটাকে আমরা বলি স্টাইলিস্টিক ডিভাইসেস, অর ইংলিশে বলি যেটা কথার অলংকার ব্যবহার করেছেন, বাংলার যেটা অলংকার, ইংলিশের সেটা স্টাইলিস্টিক ডিভাইসেস। এগুলো কি আমরা অবশ্যই আলোচনা করব। এই সব মিলিয়েই হয় একটা গুড রাইটিং। সবার আগে আমি বলি, আপনি যাই লিখেন না কেন, একটা স্পিচ লিখছেন, চিঠি লিখছেন, আর্টিকেল লিখছেন, দ্য ফার্স্ট থিং যেটা সবার অ্যাটেনশন গ্র্যাব করবে ইজ অ্যান অ্যাটেনশন গ্র্যাবিং বিগিনিং। সো হোয়াট ইজ ইট এবং হাউ ক্যান উই ডু ইট? আপনি জানেন কি না জানি না, আজকাল এই সোশ্যাল মিডিয়ার যুগে একজন অ্যাভারেজ পার্সনের অ্যাটেনশন স্প্যান ইজ অনলি 6 সেকেন্ডস। শুধুমাত্র 6 সেকেন্ডে একজন মানুষ প্রপারলি সেটার দিকে অ্যাটেনশন দিয়ে থাকে। যখন 6 সেকেন্ডে সে আনন্দ পায় না, সেটা স্ক্রোল করে যায়। ঠিক আছে, এমনটাই হয় ইন টুডেজ ওয়ার্ল্ড। এবং ফর দ্যাট পার্টিকুলার রিজন আমরা যখন কোনো কিছু জাস্ট এভাবে করে স্ক্রোল করে যাই, যাতে স্ক্রোল না করে যাই, যাতে সে আমার লেখাটা প্রপারলি পড়ে, এর জন্যই আমার ফার্স্ট সেন্টেন্স শুড বি ভেরি অ্যাটেনশন গ্র্যাবিং, রাইট? সো আমি শুরু করতে পারি উইথ আ ক্যাচি ফ্রেজ। আমি দুটো এক্সাম্পলের কথা বলি। যেমন চিন্তা করেন, লেটস টক অ্যাবাউট ফুটবল। ওকে, ফুটবল নিয়ে কথা বলি। ফুটবল নিয়ে 2টা আর্টিকেল। প্রথম আর্টিকেলটাতে আপনি লিখেছেন এভাবে, ফুটবল ইজ আ ভেরি ইম্পর্টেন্ট স্পোর্ট, অল ওভার দ্য ওয়ার্ল্ড মেনি পিপল প্লে ফুটবল, ফুটবল ইজ আ গেম দ্যাট ইজ ভেরি ক্লোজ টু আওয়ার হার্টস, আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল সিন্স আই ওয়াজ 10 years old. দিস ইজ ফাইন। এবং আমরা সাধারণত এভাবে লিখে আছি এবং স্কুল থেকে এভাবে শিখি, তাই না? যে ফুটবল নিয়ে যদি রচনা লিখতে বলে, আর্টিকেল লিখতে বলে, যাই লিখতে বলে না কেন, আমরা শুরুতে এইভাবে করে বলি। হাউএভার আমি এখন একটা ক্যাচি ফ্রেজ দিয়ে যদি শুরু করি, if I start with the sentence that football is a game that can even make grown men cry. ফুটবল এমনই একটা খেলা যেটা একদম গ্রোন মেন যারা, তারাও এটা দেখে কান্না করে দেয়। সো আপনি চিন্তা করে দেখেন, তখনই এটার মধ্যে একটা ইমোশনাল ব্যাপার চলে আসে, একটা ক্যাচি ব্যাপার চলে আসে, যে আসলেই তো এটা এমনই একটা গেম, এটার এমনই একটা ম্যাজিক। আর দেখেন, ফুটবল ইজ আ গেম না লিখে, ইভেন ইফ ইউ রাইট ফুটবল ইজ আ ম্যাজিক দ্যাট ক্যান মেক গ্রোন মেন ক্রাই। সি, যত আমি বলছি অত বেশি আমার ক্রিয়েটিভিটি এক্সপ্যান্ড হচ্ছে, রাইট? সো ওয়েনেভার আমরা এরকমভাবে লিখবো, ইনস্ট্যান্টলি আমার কিন্তু লেখার মানটা অনেক বেড়ে যাবে। দিস ইজ কল্ড আ ক্যাচি ফ্রেজ। নেক্সট উই হ্যাভ প্রভার্বস। প্রভার্ব মানে কি? উক্তি, কারোর উক্তি। চিন্তা করে দেখেন, আমরা বাংলা রচনা যখন আগে লিখতাম, তখন আমার মনে আছে আমি সকল বাংলা রচনা যেগুলো বাংলাদেশ নিয়ে হতো, বাংলাদেশের ঋতু নিয়ে হতো, এই ধরনের এসেগুলো খুব কমনলি আসতো না? আমি শুরুই লিখতাম এভাবে, এমন দেশটি কোথাও খুঁজে পাবো না কেউ তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সো এই যে দুটো গানের লাইন, এটা দিয়ে আমি আমার রচনা শুরু করতাম। আই এম শিওর আপনারা অনেকেই সেভাবে করেছেন, তাই না? আপনারাও কি এই কাজটা করেছেন? অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, ঠিক আছে? সো
সিমিলারলি ইন ইংলিশ আমরা কেন কাজটা করি না? ইন ইংলিশ ইউ শুড ডু দ্য সেম, ওকে? আমাদের স্টার্টিংয়েই এইরকম কোনো একটা প্রভার্ব দিয়ে আমরা শুরু করতে পারি, ওকে? whenever we write আর্টিকেল হোক, এসে হোক, যাই বলি। চিঠিতে সাধারণত এটা হয় না, আর্টিকেল, এসে, ইভেন স্পিচে আমরা শুরুই করতে পারি কোনো একটা বিখ্যাত ব্যক্তির উক্তি দিয়ে, একটা সুন্দর প্রভার্ব দিয়ে, ওকে? লেটস সে আমি একটা গল্প বলছি যেখানে আমি সত্য কথা বলেছিলাম কিন্তু এর জন্য বিপদে পড়ে গেছি। So, our first line can be, we know honesty is the best policy. However, in my situation, things were a bit different. এরপরে গল্প শুরু করলাম। তাহলে কি হলো? আমরা জানি honesty is the best policy, কিন্তু আমার সিচুয়েশনে ব্যাপারগুলো কিন্তু একটু ভিন্ন ছিল। কিভাবে ভিন্ন ছিল? তারপরে লেটস ফাইন্ড আউট দিয়ে এখন হচ্ছে আমি আস্তে আস্তে করে আমার গল্পটা বলবো। চিন্তা করেন, খুবই ভালো লাগে না এটা শুনতে? সো দিস ইজ হাউ ইউ শুড অ্যাকচুয়ালি স্ট্রাকচার ইউর এসেজ, ইউর স্পিচেস। এভাবে করে বললে অবশ্যই অডিয়েন্সটা আরও বেশি শুনতে চায়, দেখতে চায়, পড়তে চায় এরপরে কি হলো, রাইট? আর আরেকটা ওয়ে হচ্ছে রিটরিক্যাল কোয়েশ্চেন্স। নর্মাল প্রশ্ন যেটা রিটরিক্যাল না, হচ্ছে এমন প্রশ্ন যার উত্তর আছে। যেমন হোয়াট ইজ ইউর নেম, এটাতে আপনি একটা অ্যান্সার দেবেন। হাউ ওল্ড আর ইউ, এটাতে আপনি একটা অ্যান্সার দেবেন। রিটরিক্যাল প্রশ্ন হচ্ছে সেগুলোই যার পার্টিকুলার কোনো উত্তর নেই, ওকে? সো একটা এক্সাম্পল দিই। লেটস সে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আপনি একটা এসে লিখছেন, স্পিচ দিচ্ছেন, আর্টিকেল লিখছেন, হোয়াট এভার ইট ক্যান বি। স্টার্টিংয়েই আমরা সাধারণত কী করি? গ্লোবাল ওয়ার্মিং ইজ আ মেজর প্রবলেম ইন টুডে সোসাইটি, আই থিঙ্ক হিউম্যান বিইংস শুড বি মোর কশিয়াস অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড টেক নেসেসারি স্টেপস। তো এভাবে করে আমরা বলা শুরু করি গ্লোবাল ওয়ার্মিং জিনিসটা কী তা নিয়ে। However, আমি যদি শুরুতে একটা প্রশ্ন দিই, আগে প্রশ্নটা শুনেন। হ্যাভ ইউ এভার ওয়ান্ডার্ড হোয়াট উড হ্যাপেন ইফ we had to live under water? কখনো কি আপনি ভেবেছেন কি হতো যদি আমাদের পানির নিচে বসবাস করতে হতো? Maybe that is what the situation will be if global warming persists. হয়তো তেমনটাই হবে আমাদের সিচুয়েশনে যদি এই গ্লোবাল ওয়ার্মিংটা কন্টিনিউ হতেই থাকে। চিন্তা করে দেখেন, যখন এইরকমভাবে শুরু করলাম সবাই তো বলবে আয় হায়, আসলেই তো যদি আমরা পানির নিচে বসবাস করতে হয় তাহলে আমাদের কি অবস্থা হবে? তাহলে কি আমরা বাঁচবো? মানুষ কি বেঁচে থাকবে? নো। কিন্তু গ্লোবাল ওয়ার্মিং হলে তো হয়তো একদিন এমনটাই হতে পারে, রাইট? কারণ আমাদের আইস ক্যাপস মেল্ট হয়ে যাবে, ওয়াটার লেভেল উইল রাইজ, অ্যান্ড দিস ইজ হাউ আমাদের অনেক ল্যান্ডই পানির নিচে চলে যাবে। সো সি, জাস্ট এইরকমভাবেই কিন্তু আমরা আমাদের এসে বলি, স্পিচ বলি, উই ক্যান স্টার্ট উইথ আ কোয়েশ্চেন, ওকে? সো এই ধরনের কোয়েশ্চেন যার স্পেসিফিক কোনো অ্যান্সার নেই কিন্তু সেইটা যে শুনছে, যে পড়ছে তাকে অনেক ভাবিয়ে দেয়, তাকে আমরা বলি রিটরিক্যাল কোয়েশ্চেন। সো দিস ইজ হাউ উই ক্যান স্টার্ট, ওকে? দেখেন আমি আরও কিছু এক্সাম্পলস এনেছি, যেমন ক্যাচি ফ্রেজেস কীভাবে শুরু করতে পারি। ইম্যাজিন আ ওয়ার্ল্ড উইদাউট, লেটস সে আমি টেকনোলজিকে নিয়ে একটা এসে লিখছি বা যাই হোক, যে কোনো পিস অফ রাইটিং। আমি এখন আর এক্সাম্পল না দিই, জাস্ট পিস অফ রাইটিং বলি। সো টেকনোলজি নিয়ে একটা পিস অফ রাইটিং নিয়ে, টেকনোলজি ইজ আ ব্লেসিং টু হিউম্যান কাইন্ড, এভাবে করে না শুরু করি। উই ক্যান সি ইম্যাজিন আ ওয়ার্ল্ড উইদাউট ইলেকট্রিসিটি, ইম্যাজিন আ ওয়ার্ল্ড উইদাউট ইউর মোবাইল ফোন, হোয়াট উড ইউ ডু ব্যাক দেন? এই যে এরপর থেকে আমি বলবো যে মেবি দ্যাট ইজ হোয়াট would have happened if technology hadn't been there. So দেখেন, ইমাজিন আ ওয়ার্ল্ড উইদাউট, আমি এই যে লাইনটা শিখিয়ে দিলাম, এই যে ফ্রেজটা শিখিয়ে দিলাম, ইউজ দিস এভরি টাইম। আপনি এখন আমাকে যে কোনো টপিক দেন, আমি সেখানে ইমাজিন আ ওয়ার্ল্ড উইদাউট দিয়ে দিতে পারি, ঠিক আছে? লেটস সে আমি সি বিচ নিয়ে একটা এসে লিখবো, স্টোরি লিখবো, হোয়াট এভার। সি বিচ নিয়ে আমি বলতে পারি ইমাজিন আ ওয়ার্ল্ড উইদাউট এনি বিউটিফুল প্লেস টু গো টু। All we had to do was to stay within the four walls of the chaotic city. So এই যে দেখেন, ইমাজিন আ ওয়ার্ল্ড যেখানে আমি কোনো সুন্দর জায়গায় নেই যাওয়ার, শুধু চার দেওয়ালের ভেতর বসে থাকতে হয়, তাহলে আমাদের কেমন লাগতো? এই যে দেখেন, ওয়ান্স এগেন আমি এভাবে করে 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 দেন আমি সি বিচের কথা বলবো। সো আপনি যাই টপিক বলেন না কেন এটার মধ্যে আনা যায়। আরেকটা কি, স্টপ, ওয়েট আ মিনিট, তারপর হচ্ছে আমি বলবো যে ডিড ইউ নো ড্যাশ 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 ড্যাশ, এরকম। সো দিস ইজ অ্যানাদার ওয়ে অফ ক্যাচিং ইউর অ্যাটেনশন, যে স্টপ এইভাবে করে বলছি, অথবা ওয়েট আ মিনিট এইভাবে আমরা বলছি। সো এরকমভাবে আমরা কি অ্যাটেনশন গ্র্যাব করি। দেন প্রভার্বস দেখেন আমি অনেকগুলো এখানে লিখে দিচ্ছি। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই শোনা হয় না, এটা দিয়ে আমি আমার রাইটিং শুরু করতে পারি। অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস, আমি যা কর্ম করছি সেই কর্মই হচ্ছে মোর ইম্পর্টেন্ট দ্যান আমি কি বলছি, শুধু বলে গেলেই তো হবে না। এরপর হয়তো আমি আমার রাইটিং কন্টিনিউ করবো। টু রংস ডোন্ট মেক আ রাইট, দুইটা ভুল করলেই কিন্তু এই ব্যাপারটা সঠিক হয়ে যায় না।
এগেন, স্টিক্স অ্যান্ড স্টোন মে ব্রেক মাই বোনস বাট ওয়ার্ডস ক্যান নেভার হার্ট মি। তুমি আমাকে কি বলছো সেই কথা আমাকে কখনোই গায়ে লাগবে না, কিন্তু স্টিক্স অ্যান্ড স্টোনস মানে আমাকে তুমি যদি কিছু দিয়ে বাড়ি দাও, আমাকে মার দাও, তাহলে আমি ব্যথা পাবো, কিন্তু তোমার কথা শুনে আমি কখনোই কিন্তু আঘাত পাবো না। সো এই যে দেখেন, এটা আরেকটা ওয়ে। এভরি ক্লাউড ইজ এ সিলভার লাইনিং, মানে প্রতিটা খারাপ দিনের পরেই ভালো কিছু আসে। এই সব কিছু দিয়ে কিন্তু আমি শুধুমাত্র আমার রাইটিংটা শুরু কি শেষও আমরা করতে পারি একটা প্রভার্ব দিয়ে, তাই না? তাহলে খুব সুন্দর হয়। দেন দেখেন ফেমাস কোটেশনস। ওয়ান্স এগেন অনেক ফেমাস কোটেশন এখানে আছে, আমি জাস্ট একবার রিডিং পড়ে শোনাই। এভাবে করে আমরা শুরু করতে পারি, বা আপনার মন মতন যেই কোটেশন আপনার ভালো লাগে ইউ ক্যান স্টার্ট উইথ দ্যাট। দ্য পারপাস অফ আওয়ার লাইফস ইজ টু বি হ্যাপি, দালাই লামা। তারপর আমরা বলবো যে হ্যাপিনেস নিয়ে যদি আমি কিছু বলতে চাই, উই উইল কন্টিনিউ। গেট বিজি লিভিং অর গেট বিজি ডাইং, স্টিফেন কিং বলেছে। এরপরে হয়তো আমি ওয়ার্ক রিলেটেড কোনো একটা কথা এখানে বলতে পারি। ইউ মাস্ট বি দ্য চেঞ্জ ইউ উইশ টু সি ইন দ্য ওয়ার্ল্ড, মহাত্মা গান্ধী। এরপরে হয়তো আমি পজিটিভিটি নিয়ে কিছু বলবো, যে কিভাবে আমার নিজের চেঞ্জ করা উচিত, নিজে আমি আই হ্যাভ টু বি লাইক আ রোল মডেল অ্যান্ড হোয়াট এভার, এভাবে করে হয়তো আপনি বলবেন। ইফ ইউ জাজ পিপল ইউ হ্যাভ নো টাইম টু লাভ দেম, মাদার টেরিসা। তারপর হয়তো আমি এরকম কিছু একটা বলবো যে জাজমেন্ট রিলেটেড বা এরকম হিউম্যানিটি রিলেটেড, এমন কোনো হয়তো একটা কথা আমি লিখবো, রাইট? সো ওয়ান্স এগেন এখানে কিছু দিলাম অ্যাজ এন এক্সাম্পল, আপনি আপনার মতন করে এখানে কোটেশনস জাস্ট অ্যাকর্ডিং টু ইউর রাইটিং আপনি ব্যবহার করবেন। দেন উই হ্যাভ রিটোরিক্যাল কোয়েশ্চেন্স, তার মিনিংটা কি অলরেডি বলে দিলাম, যেটার নো পার্টিকুলার অ্যান্সার রিকোয়ার্ড, এবং আমরা বেশ কিছু এক্সাম্পলসও দিয়ে দিয়েছি, তাই না? সো ওয়েন এভার উই আর রাইটিং সামথিং, কিছু ইম্পর্টেন্ট টিপস কি, নাম্বার ওয়ান, পুট দ্য রিডার ফার্স্ট। আপনি খেয়াল রাখবেন যে আমি যা লিখছি, আমি নিজে যদি রিডার হতাম আমার কি এটা পড়তে ভালো লাগতো? সো ওয়েন ইউ রাইট, আপনি ধরেন একটা ফেসবুক স্টেটাসই লিখছেন, এটা পড়ার জাস্ট ডাইরেক্টলি পোস্ট না করে দিয়ে যদি আপনি চান অনেক মানুষ এটা পড়ুক, তাহলে আপনি নিজে সেটা একবার পড়ে দেখেন, নিজে একবার প্রুফ রিড করে দেখেন। এবং আমাকে আমার একজন খুবই ক্লোজ একজন পার্সন আমাকে একদিন একটা শিখিয়েছিলেন। সো সেই ভাইয়াটা আমাকে বলেছিলেন যে যখন আমি কোনো কিছু একটা লিখবো, সেই সেম লেখাটা সেখানেই রেখে দিব, একদিনই আমি সেটা পাবলিশ করে দিব না বা দিয়ে দিব না, আমি অ্যাটলিস্ট 24 আওয়ার্স, মানে একদিন পরে এসে, মাঝখানে কিন্তু সেটা দেখবো না, অ্যাটলিস্ট একদিন পরে এসে সেই লেখাটা আমি আরেকবার পড়ে দেখবো। এই একদিনের মধ্যে নিশ্চয়ই আমার নিজের থেকেই মনে হবে যে সামথিং শুড বি অ্যাডেড অর সামথিং শুড বি রিডিউসড। ওকে, এবং আমি এই জিনিসটা ট্রাই করে আই হ্যাভ অলওয়েজ সিন দ্যাট দিস ওয়ার্কস। হ্যাঁ, এটা ইভেন আমার ক্লাস যখন আমি তৈরি করি, ক্লাসেসগুলো তৈরি করার টাইমেও এই টিপটা আমার অনেক কাজে আসে, যে আমি বানানোর পরে এটা রেখে দেই, এই মাঝখানে কিন্তু 5-6 ঘন্টা পরে কিন্তু আমি দেখবো না, কারণ তখন দেখার পরে আমার কিন্তু মাইন্ড আর চেঞ্জ হবে না। অ্যাটলিস্ট 24 আওয়ার্স পরে এসে দেন আমি দেখবো যে আচ্ছা আর কিছু কি অ্যাড করবো ক্লাসে বা কোনো কিছু, এটা কি রিডান্ডেন্ট হয়ে যায়। তো এই জিনিসটা অলওয়েজ প্র্যাকটিস করা উচিত। ইউজ সিম্পল ওয়ার্ডস অ্যান্ড শর্ট সেন্টেন্সেস। যখন আপনি শুরুতে লিখছেন, আমি অনেক স্টুডেন্টসদেরকেই দেখি এই প্রবলেমটা ফেস করে। অনেক স্টুডেন্টসরা শুরুতেই না অনেক বড় বড় ওয়ার্ডস, বড় বড় সেন্টেন্সেস লিখে ফেলে, এবং তখন কি হয়, তখন তারা ভুল ওয়ার্ডস লিখে ফেলে, কারণ তারা হয়তো নতুন একটা ওয়ার্ড শিখলো, সেটাই তারা সব জায়গায় ব্যবহার করা শুরু করে দেয়। দ্যাট ইজ ইনকারেক্ট। আপনি শুরুতে একেবারে বেসিক ওয়ার্ডস থেকে আস্তে 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 করে অ্যাডভান্স ওয়ার্ডসে যান। শুরুতেই হার্ড ভোকাবুলারি সেখানে আনার কোনো প্রয়োজন নেই। ইউজ জার্গন অনলি ওয়েন নেসেসারি। জার্গন মানে হচ্ছে সাবজেক্ট ভিত্তিক ওয়ার্ডস, অলরাইট? লেটস সে যদি কেউ বায়োলজি স্টুডেন্ট হয়ে থাকে, তাকে যদি আমি বলি নেফ্রন কি, সে বুঝতে পারবে, রাইট? সেল আমরা সবাই জানি, কোষ, নেফ্রন, নার্ভস, লেটস সে ডায়াফ্রাম নিয়ে যদি কথা বলি, তো আমি জাস্ট র্যান্ডম পার্টস অফ দ্য বডির কথা বলতেছি, সেগুলো তার জন্য যেটা খুবই ইজি, আরেকজনের জন্য কিন্তু সেম ব্যাপারটা সেম না। যেমন বিজনেস স্টাডিজ যে পড়েছে, তাকে যদি আমি বলি মার্কেট শেয়ার, নর্মালি একজন মানুষকে যদি বলি মার্কেট শেয়ার, সে হয়তো ভাবতে পারে শেয়ার মার্কেটের কথা বলতেছে, বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা না, রাইট? সো এই সব কথাকে আমরা বলি জার্গন, সাবজেক্ট ভিত্তিক ভাষা। তো আপনার খেয়াল রাখতে হবে এই পিস অফ রাইটিংটা কাদের জন্য। আমি যদি বিজনেস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদের জন্য কোনো কিছু একটা লিখি, তাহলে আমি মার্কেট শেয়ার ওয়ার্ডটা ব্যবহার করতে পারবো। সাধারণ মানুষের জন্য লিখলে মার্কেট শেয়ারের জায়গায় আমি লিখবো যে দ্য টোটাল নাম্বার অফ সেলস দ্যাট আ কোম্পানি হ্যাজ। একটা কোম্পানির মোট কতগুলো সেল হচ্ছে, তো হয়তো আমি এইরকমভাবে আমি কিছু একটা লিখবো, রাইট? যাতে জাস্ট জেনারেল পিপল বুঝতে পারে। সো আমার অডিয়েন্স বুঝে আমার লেখা উচিত, জার্গনস সব জায়গায় ব্যবহার করা উচিত না।
রাইট উইথ ভার্বস অ্যান্ড নাউন্স। সো আমরা আরেকটা জিনিস যেটা ভুল করে ফেলি, আমরা যখন লিখি হয়তো ভার্বের প্রপার ইউসেজটা নেই না, নাউন্সের প্রপার ইউসেজটা নেই না। সো ওয়েন উই আর রাইটিং, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট বা রাইট ফর্ম অফ ভার্বস। যদি আপনার কাছে মনে হয়ে থাকে আমি এই ভার্বস নিয়ে একটু উইক আছি, তাহলে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের কিন্তু ওয়ান্স এগেন বললাম, ভিডিও সেকশনে গিয়ে রাইট ফর্ম অফ ভার্বস দিকে যদি সার্চ দেন, আপনি আমারই আগের একটা ক্লাস সেখানে পেয়ে যাবেন। ওকে, সো সেই অনুযায়ী ইউ ক্যান ওয়াচ দ্যাট অ্যান্ড ইউ ক্যান লার্ন ফর ইউর সেলফ। আরেকটা কি, ইউ নিড টু হ্যাভ দ্য প্রপার ফরম্যাট টু ইমপ্রুভ রিডেবিলিটি। এমন একটা ফরম্যাট লাগবে যাতে আমার পড়তে ভালো লাগে। সো নর্মালি লিখে গেলেন, এরপর এটাকে একটু ফরম্যাটিং করলেন। ট্রাই টু রাইট উইথ শর্ট প্যারাগ্রাফস। ওকে, এটা হয়তো কোনো বইতে লেখা নাই বা কেউ বলে না, কিন্তু আমার কাছে এটা মনে হয় দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, যে আমি যা লিখবো পয়েন্ট বাই পয়েন্ট না লিখলেও, প্যারাগ্রাফ আকারে লিখলেও ছোট 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 করে লিখি, 3-4টা লাইন এরকম করে করে লিখি। অনেক বড় কিছু সাধারণত অডিয়েন্সরা পড়ে না। সো ট্রাই টু রাইট ইন দ্যাট ফরম্যাট, তাহলেই ইনশাআল্লাহ আপনার রাইটিং খুব ভালো হবে। এখন কামস সাইজ অফ রাইটিং, রাইট? সো এখানে একটু দেখেন, আমি এরকম একটা বৃত্তের মতন করে সব কিছু দিলাম। একেবারে ছোটটা কি দেখেন, লেটার। আমার লেটার বা চিঠি হয় সব থেকে ছোট। লেটার বা চিঠি বা ইভেন লেটস সে অ্যাপ্লিকেশন, আপনি একটা ফর্মাল অ্যাপ্লিকেশন লিখেছেন আপনার প্রিন্সিপালকে, আপনার বসকে, হুএভার ইট মে বি, পুরোটার সাইজ যাতে একেবারেই ছোট হয়, জাস্ট একটা ফ্রেমে যাতে পুরোটা আসে। যেমন আমি যখন ইমেল লেখার কথাটা বলি, ইমেইলে আমি সাধারণত বলি আপনার মোবাইল ফোনে যদি আপনি একটা ইমেল লিখেন বা ইভেন ল্যাপটপেও যদি লিখেন, মোবাইল ফোনের একটা স্ক্রিন জুড়ে যাতে সেই লেখাটা চলে আসে, এই এতটুকু পর্যন্ত যাতে আপনার রাইটিংটা হয়। জাস্ট আপনার লেখার পরেই আপনি দেখবেন যে এইটুকের মধ্যে কি আমার পুরোটা এঁটেছে নাকি না, বুঝেছি? সো আমার লেখাটার মধ্যে কি কথাটা এঁটেছে নাকি না, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই হলো কি আমার ইমেইলের কথা। সিমিলারলি ল্যাপটপেও যদি মেইল দেন, তখন আপনি দেখবেন যে ল্যাপটপের স্ক্রিনের মধ্যে এঁটেছে কিনা, আমার যাতে স্ক্রোল ডাউন না করতে হয়। কারণ এইসব ব্যাপারগুলোতে না সাধারণত কেউ স্ক্রোল ডাউন করতে চায় না, ফর্মাল ইভেন্টসগুলো যদি আপনি আপনার বসকে পাঠান বা কেউ, কারণ তাদের কাছে স্বল্প টাইম থাকে। সো সেই অনুযায়ী যাতে টু দ্য পয়েন্ট ব্যাপারগুলো লেখা থাকে। ইফ ইউ হ্যাভ টু রাইট আ লট অফ থিংস, তাহলে আপনি বলবেন যে ফর মোর ডিটেলস you can contact me if necessary, এটা লিখতে পারেন। or you can write যে I have attached another doc file or a PDF file for you to know more details about it। তারপরে এখানে একটা ডক অ্যাটাচ করে দিবেন, সেই ডকুমেন্টের মধ্যে হচ্ছে আপনার সব কিছু সেখানে লেখা থাকবে, যাতে ইমেল মেইন বডিতে এত কথা না লেখা থাকে। সো এই গেল কি লেটার বা ইমেলের কথা। তারপরে কামস প্যারাগ্রাফ। সো প্যারাগ্রাফটা হচ্ছে কি আরেকটু বড়, যেটা বুঝলাম। প্যারাগ্রাফও হয় একটা পেজের মধ্যেই, এর থেকে বড় হয় এসে, কারণ আমি এসেতে কিন্তু গড়বাঁধা নিয়ম করে দেইনি যে এতগুলোই প্যারাগ্রাফ লিখতে হবে, রাইট? সো এসের নিয়মটা হচ্ছে এইটা। তারপরে হচ্ছে আমাদের আর্টিকেল। সো আর্টিকেলও দেখবেন এসের থেকে বড়ই হয়, একটা ওভারঅল কোনো কিছু একটা নিয়ে লিখলে। আমরা নিউজ পেপারের আর্টিকেল হয়তো মনে হতে পারে নিউজ পেপারের আর্টিকেলগুলো তো তেমন একটা বড় না। খেয়াল করে দেখবেন নিউজ পেপারের প্রথম পেজে আর্টিকেলের প্রথম অংশ লেখা থাকে, পরে বলে যে বাকি অংশ পরের পৃষ্ঠায়, রাইট? রিড এত পেজ নাম্বার ফর দ্য রেস্ট। কেন? বিকজ আর্টিকেল জেনারেলি একটু বড়ই হয়, কিন্তু শুরুতে তারা হেডলাইন্সগুলো এভাবে দিয়ে রাখে টু অ্যাট্রাক্ট দ্য অডিয়েন্স। যারা যারা পড়তে চায় তারা ওই পরের পৃষ্ঠায় গিয়ে বাকিটা পড়ে নেবে। সো এই হচ্ছে আর্টিকেলের সাইজ। অ্যান্ড ফাইনালি কামস বুক, রাইট? সো বুঝতেই পারছেন যে এদের সাইজ অফ রাইটিং কীরকম, এবং সাইজ অফ রাইটিংটা জানা অনেক গুরুত্বপূর্ণ। কারণ অনেকেই এটা ভেবে থাকে আমি বেশি বেশি লিখলেই হয়তো ভালো, বাট এটা একেবারেই না। ইভেন ওয়েন ইউ আর ইন আ ইউনিভার্সিটি, হয়তো স্কুল কলেজে টিচাররা তেমন কিছু বলে না, ওয়েন ইউ আর এট অ্যান ইউনিভার্সিটি, তখনও যদি আপনি একটা প্যারাগ্রাফ লেখার টাইমে অনেক বেশি বড় লিখে ফেলেন না, ইউ উইল গেট নেগেটিভ মার্কস ফর দ্যাট। সো সাইজ অফ রাইটিং এইরকমভাবে আমাদের মেনে নিতে হবে। এখন চলেন আমরা একটু ইমেল নিয়ে কথা বলি। ওকে, সো আজকে আমরা ট্রাই করব আমাদের এই ক্লাসটার মধ্যে অ্যাজ মাচ অ্যাজ পসিবল সবগুলোর ফরম্যাট দেওয়ার যতটুকু সম্ভব। বাট ওয়ান্স এগেন, যদি আমি কোনো কিছু মিস করে থাকি, ইফ ইউ হ্যাভ এনি ফার্দার কোয়ারিজ অ্যাবাউট এনিথিং, আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাবেন। অলরাইট? সো ইমেইলের একেবারে বেসিক একটু দেখি। সো ইমেলটা আমি যখন ওপেন করি, যেই ইমেলই হোক না কেন, জিমেল, হটমেল, ইয়াহু, যাই বলি না কেন, এরকম তো কিছু একটা থাকে, রাইট?
টু থাকে, সিসি থাকে, বিসিসি থাকে, সাবজেক্ট থাকে, অ্যান্ড দেন মেইন বডি থাকে, রাইট? সো সবার আগে আমরা দেখি টু দিয়ে অবশ্যই আপনি যার কাছে পাঠাচ্ছেন সেই অ্যাড্রেসটা এখানে আমরা লিখবো। এখানে আবার নাম লিখে দিয়েন না, ঠিক আছে? লেটস সে আমি ফারদিনকে পাঠাচ্ছি, সো আই উইল নট জাস্ট রাইট ফারদিন, আমি তার এন্টায়ার ইমেল অ্যাড্রেসটা প্রপারলি নিব। এবং খেয়াল রাখতে হবে এখানে কিন্তু কোনো ক্যাপিটাল লেটার্স আনা যাবে না, রাইট? সো আমি ক্যাপিটাল লেটার চাইলেও ক্যাপিটাল এফ এখানে লিখতে পারবো না। আই নো নামের শুরুতে ক্যাপিটাল লেটার্স হয়, বাট একটা ইমেল অ্যাড্রেসে এক্স্যাক্টলি যেরকম আছে সেভাবেই লিখতে হবে। এবং কোনো ব্ল্যাঙ্ক স্পেসও সেখানে দেওয়া যাবে না, কারণ ইমেল রাইটিংয়ে ব্ল্যাঙ্ক স্পেস থাকে না। হাইয়েস্ট থাকতে পারে, আন্ডারস্কোর থাকতে পারে, হাইফেন থাকতে পারে। সো কোন চিহ্নটা কীরকম সেই অনুযায়ী বসাবেন। আর সব থেকে ভালো হয় তাকে যদি আপনি বলেন যে ক্যান ইউ প্লিজ সেন্ড মি ইয়োর ইমেল অ্যাড্রেস, সে এক্স্যাক্টলি যেভাবে করে বসায় আপনি সেটাকেই জাস্ট কপি পেস্ট করে এখানে দিয়ে দিলেন, তাহলে সব থেকে বেস্ট হয়। আফটার ইউ আর ডান রাইটিং, তারপরে দেখবেন অটোমেটিক্যালি একটা ডিফারেন্ট ইন্টারফেস আসে, একটা ড্রপ ডাউন বাটন আসে। মানে তারা দেখাতে চাচ্ছে যে এটা কি সেই মানুষটাই নাকি। তারপর আপনি সেটাতে ক্লিক করবেন। মাঝে মাঝে কি হয়, আপনি যদি সেটাতে ক্লিক না করেন তাহলে এটা অন্য কারোর ইমেলে কিন্তু চলে যেতে পারে, রাইট? সো এই যে খুঁটিনাটি ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন। আমি এত কষ্ট করে একটা মেল লিখলাম, কাকে লিখছি সেটাই হলো না। সো সবার আগে আপনি টু এর যে জিনিসটা এটা কিন্তু প্রপারলি ফিল করে ফেলবেন। তারপরে হচ্ছে এই যে সিসি অ্যান্ড বিসিসির কথাটা কি একটু আমরা দেখি। সিসি হচ্ছে এই যে আপনি যাকে পাঠাচ্ছেন এর পাশাপাশি আমরা ফরওয়ার্ড করি না, যেরকম মেসেঞ্জারেও আমরা অনেক টেক্সট ফরওয়ার্ড করি, হোয়াটসঅ্যাপেও ফরওয়ার্ড করি। সো মেইলেও একই রকমভাবে ফরওয়ার্ড করার সেকশনটাই হচ্ছে সিসি। সো লেটস সে একটা কোম্পানিতে যেটা হয়, কোম্পানিতে আমরা এইচআরকে মেইল পাঠাই। সো হিয়ার অ্যাট ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসও তাই হয়, আমরা এইচআরকে মেইল পাঠাই টু সেকশনে। এবং আপনি যদি চান যে এইচআরের পাশাপাশি যিনি চেয়ারপারসন আছে, যে সিইও আছে, যে সিওও আছে, তাদেরকেও হচ্ছে আমি এই মেইলটা ফরওয়ার্ড করব। এইচআরও যাতে দেখে আমি তাদেরকে ফরওয়ার্ড করেছি, এবং আমার সিইও এবং তারাও যাতে দেখে যে আমি এইচআরের কাছে মেইলটা পাঠিয়েছি। লাইক ইউ ওয়ান্ট এভরিওয়ান টু নো দ্যাট আপনি এদের সবার কাছে দিয়েছেন, ফরওয়ার্ড করেছেন। ইন দ্যাট কেস আমি সিসিতে তাদেরকেও মেনশন করে আমি মেইলটা করব। যদি এমনটা হয় যে আমি চাচ্ছি না যে তারা দেখুক, এটা কখন হয় আমি বলি। আমরা মাঝে মাঝে অ্যাসাইনমেন্টস বন্ধুদের কাছেও শেয়ার করি, টিচারকেও দেই এবং বন্ধুদের কাছেও শেয়ার করি, রাইট? ইন দ্যাট কেস আপনি বিসিসিতে আপনার বন্ধুদেরকে রেখে দেন ইউ ক্যান সেন্ড দ্য পার্টিকুলার মেলস টু আদার পিপল। সো এইটা একটা ব্যাপার। আবার অফিস ক্ষেত্রেও বিসিসি এভাবে ইউজ করা হয় যে লেটসে আপনি একই সাথে অনেকজনকে মেল দিচ্ছেন, কিন্তু আপনি চাচ্ছেন না ওই এমপ্লয়িটা জানুক যে আমি তাকে দিচ্ছি, অথবা আপনি চাচ্ছেন না একে অপরের ইমেল জানুক। অনেক কিছুই এটার রিজন হতে পারে, একে অপরের ইমেল, কন্ট্যাক্ট ডিটেলস এসব যে জানুক এটা আপনি চাচ্ছেন না। হ্যাঁ, সো অ্যানোনিমাস যদি আপনি রাখতে চান ইন দ্যাট কেস সেগুলো আমি বিসিসিতে লিখব। ডান। তারপর হচ্ছে আমাদের সাবজেক্ট। সাবজেক্টটা হওয়া উচিত অ্যাজ শর্ট অ্যাজ পসিবল। ওকে, এই নিয়েও কিন্তু অনেকে অনেক প্রবলেম করে। সাবজেক্টটা এতই ছোট হওয়া উচিত, আমি যদি ফোনে দেখি বা ল্যাপটপে দেখি, ল্যাপটপের তো স্ক্রিন একটু বড়, ফোনে যদি দেখি ফোনের যাতে বাম থেকে ডান পুরাটুকু জুড়ে আমার এই একটুক স্ক্রিনের মধ্যে যাতে আমার সাবজেক্টের কথাটা এঁটে যায়। ওকে, সাবজেক্ট যাতে এরকম না হয় যে রিকোয়েস্ট ফর গিভিং দ্য ইনফরমেশন অ্যাবাউট ডট ডট ডট, এরকম যাতে চলে না যায়, পুরাটুকু একই সাথে চলে আসে। অলরাইট? সো যেমন এখানে দেখেন আমি লেটস সে টিম মিটিং করব 25শে মার্চে। সো আমি কি লিখতে পারি, আমি জাস্ট লিখবো টিম মিটিং 25 মার্চ, শেষ। অর জাস্ট বলবো রিকোয়েস্ট ফর টিম মিটিং 25 মার্চ, শেষ। হাইয়েস্ট একটু জাস্ট 2-3টা ওয়ার্ড আমি জাস্ট অ্যাড করতে পারি, বাট এই। সো আমার ওয়ার্ড, এখানে একটা ওয়ার্ড কাউন্টটা একটু খেয়াল রাখতে হবে যে ওয়ার্ড কাউন্ট যাতে মোর দ্যান 6 or 7 ওয়ার্ডস না হয়। আমি লেখার পরে নিজেই দেখবো যে আমার স্ক্রিনের মধ্যে আটে কিনা। এই গেল আমার সাবজেক্ট। তারপর হচ্ছে আমার মেইন বডি। মেইন বডিতে অবশ্যই সুন্দর করে ব্যাপারগুলো লিখবেন। এখানে জাস্ট হোয়াট ইউ ওয়ান্ট টু রাইট, এবং রাইটিংয়েরও তো আমি অনেক জিনিস আস্তে আস্তে করে বলছি, মেইন বডিতে আমরা আসছি, ডোন্ট ওয়ারি। ওকে, সো এই তো আমাদের গেল। এখানে আরও কি লেখা আছে যে আমাদের অবশ্যই সাবজেক্টটাও লিখতে হবে এবং ইমেল অ্যাড্রেসও লিখতে হবে, এগুলো সব আমাদের প্রপারলি খেয়াল রাখতে হবে। আপনি দেখবেন যে ইমেলের মধ্যে আমাদের ফন্ট সাইজ চুজ করার, ফন্টের জাস্ট ওভারঅল সাইজ, শেপ সব কিছু ফরম্যাট চুজ করার ওয়ে আছে, বোল্ড ইটালিক করার ওয়ে আছে। সো ট্রাই টু ইউজ দেম অ্যাজ মাচ অ্যাজ পসিবল। আপনি মেইন বডিটা লিখে মেইন যে কথাটা আছে সেটাকে বোল্ড করে দিচ্ছি কিনা, বা হাইলাইট করে দিচ্ছি কিনা, বা আন্ডারলাইন করছি কিনা, এমন কোনো কিছু একটা করে রাখলে ভালো, তখন ইট লুকস মোর প্রফেশনাল। সো এরপরে আমরা দেখি
আচ্ছা, এখন একটা ফর্মাল ইমেইলের প্রপার এক্সাম্পল এখানে আছে। ছোট ছোট করে লিখেছি কেন? বিকজ এখানে মেইন বডিটা দেখার থেকেও মোর ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্রাকচারটা দেখা। ওকে, সো এর জন্য ছোট ছোট করে দেওয়া যাতে আমি এক স্ক্রিনে চলে আসি। আমি আপনাদেরকে রিডিং পড়াচ্ছি, ডোন্ট প্রবলেম। সো ফার্স্ট অফ অল সাবজেক্ট টাবজেক্ট এগুলো তো সব লিখলাম আমরা, হ্যাঁ। সো এরপর আমরা লিখছি মিস্টার এবিসি। সো আমি যার কাছে লিখছি সেরকম। সাধারণত ফর্মাল ইমেইলে ডিয়ার ওয়ার্ডটা লিখি না, ডিয়ার মিস প্রমি এরকম হয় না। আমরা ডাইরেক্টলি আমাকে লিখবে মিস প্রমি, কমা। তারপর কি হলো, এখানে দেখেন হয়তো এখানে কি হয়েছে, অ্যাকচুয়ালি একটা রিসেপশনে একটা প্রবলেম হয়েছে, সেই প্রবলেমটা নিয়ে আমি এখানে লিখতে চাই। সো একটা ইনফর্মাল মেইলে শুরুতে আমরা লিখি হাউ আর ইউ, হোপ ইউ আর ফাইন, ইন ইউর প্রিভিয়াস লেটার ইউ ওয়ান্টেড টু নো what I did in my vacation, and in today's letter I am going to write that. এটা আমরা সাধারণত লিখি ইনফর্মাল লেটারে, কারণ সেখানে একটা হিউম্যান টাচ লাগে, একটু ইমোশন লাগে। হিয়ার আমরা সেই কাজটা করবো না। এখানে আমি কি লিখলাম, আই এম রাইটিং টু কমপ্লেইন অ্যাবাউট দ্য কন্ডিশন অফ দ্য ড্যাশ, যে আমি লিখছি কারণ আমি কমপ্লেইন করতে চাই অ্যাবাউট দ্য কন্ডিশন অফ দ্য রিসেপশন। এখন দেখেন, রিসেপশন নিয়ে আমি কমপ্লেইন করতে চাই, রিসেপশন কথাটা পুরোটা ক্যাপিটালাইজড করেছি, অথবা এটাকে আমি বোল্ড করে দিতে পারি, অথবা আন্ডারলাইন করতে পারি, অথবা ইটালিক করতে পারি, অথবা হাইলাইট করতে পারি, অল আপ টু ইউ, যেভাবে করে আমি এটাকে বোল্ড ব্রডভাবে যাতে দেখা যায় এই। পরে বললাম কি, ওভার দ্য লাস্ট 2 weeks আই হ্যাভ নোটিসড আ গ্রেট ডিল অফ লিটার, আমি দেখেছি রিসেপশনে গত 2 সপ্তাহ ধরে অনেক ময়লা আছে। সো প্রথম কথাটাতেই যাতে আমার পারপাস অফ দ্য ইমেল অ্যান্ড দ্য মেইন সাবজেক্ট এটার মধ্যে যাতে চলে আসে, তারপরে আমাদের আস্তে আস্তে করে কথা আসবে, ওয়াই ইউ আর রাইটিং দিস ইমেল, আমি কেন এটা লিখছি, এটা আসবে আমার পরে। ঠিক আছে, দেখেন 2টা সেন্টেন্সেই এক প্যারা শেষ। কেন? কারণ আমি বলেছি যে আলাদা আলাদা পয়েন্টস যদি প্যারা প্যারা করে লেখেন, ইট ইজ ইজি টু রিড, ইটস ইজি টু প্রপারলি ক্যাচ যে আমি কি বলতে চাই না। Why you are writing? It is my opinion that this letter is a health hazard. আমার কাছে মনে হয় এটা হেলথ হ্যাজার্ড, এটা আমাদের শরীরের ক্ষতি করবে। ফর এক্সাম্পল, yesterday a service user fell over and cut his hand on a broken bottle. The service user in question needed 4 stitches. একজন সার্ভিস ইউজার এখানে পড়ে গেছেন, তার ব্রোকেন বটলে তার হাত কেটে গেছে, তার 4টা সেলাই লেগেছে, এবং ফর দিস রিজন আমি মেলটা লিখছি, তাই না? সো ওয়াই ইউ আর রাইটিং, এই হবে আমাদের পরের কথা। তারপরে আমরা লিখব যে এই যে আমি প্রবলেমটা বললাম, কেন প্রবলেমটা বলছি সেটা বললাম, এখন আমি কি চাই ম্যানেজার কি করুক। হ্যাঁ, আমি চাই ম্যানেজার এটা সলভ করুক, তাই না? I believe that there are a number of things that you could do to rectify this problem. আমার কাছে মনে হয় আপনারা এখানে অনেক কিছু করতে পারেন। তো ম্যানেজারের আপনি একটা সলিউশনও দিচ্ছেন, ঠিক আছে? যদি সম্ভব হয় আপনি সেই সলিউশনটা ম্যানেজারকে সাজেস্ট করছেন, বাট আপনি কিন্তু বলতেছেন না এরকম যে ম্যানেজার ইউ মাস্ট ডু দিস। নো, আমি কিভাবে বললাম, আই বিলিভ দেয়ার আর নাম্বার অফ থিংস ইউ কুড ডু, এই কাজগুলো আপনারা চাইলে করতে পারেন টু রেকটিফাই দিস প্রবলেম। কি সুন্দর করে আমরা সাজেশন দিচ্ছি। তারপর কি হলো, ফার্স্টলি ইট মে বি পসিবল ফর ইউ টু পারচেজ অ্যাডিশনাল লিটার বিনস, দিস উড প্রিভেন্ট সার্ভিস ইউজার্স ডিসকার্ডিং দেয়ার লিটার রেকলেসলি। যেমন প্রথমত আমার কাছে মনে হয় আরও কিছু লিটার বিন যদি সেখানে রেখে দেয়, তাহলে তারা এটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবে, তারা যেখানে সেখানে ময়লা ফেলবে না। সো আরেকটা কি বললাম, আরেকটা পয়েন্ট, যদি আমার এখানে একটা পয়েন্ট, এখানে আমি আরেকটা সলিউশন দিচ্ছি। ইন অ্যাডিশন আই থিঙ্ক দ্যাট আর হসপিটাল নিডস মোর অ্যাডিকুয়েট সিকিউরিটি টু প্রিভেন্ট ভ্যান্ডালস লিটারিং। এর পাশাপাশি আমার মনে হয় যে আমাদের এই হসপিটালে আরও সিকিউরিটি দরকার, যাতে ভ্যান্ডালস মানে যারা এরকমভাবে ময়লা টয়লা করে তারা যাতে এই কাজটা আর না করে, এই জন্য সিকিউরিটি থাকা উচিত, যারা তাকে তাড়াতাড়ি ক্যাচ করে এবং তাকে বলতে পারে যে টু প্রিভেন্ট দিস না শুরুতেই। সো দেখেন, আপনি এইভাবে করে সলিউশন দিয়ে দিলেন, অফার করে ফেললেন। ফাইনালি আমি আমার মেলটা যখন শেষ করব, এই দিয়ে শেষ করব না, একটু সুন্দর করে বলবো, ইন কনক্লুশন আই হোপ ইউ উইল টেক মাই কনসার্ন সিরিয়াসলি অ্যান্ড আই লুক ফরওয়ার্ড টু ইউর রিপ্লাই। একদম শর্ট অ্যান্ড সিম্পল, যে ইন কনক্লুশন শেষমেশ কি বলতে চাই, আমি চাই আপনি আমার এই কনসার্নগুলো সিরিয়াসলি দেখেন, এবং আই এম লুকিং ফরওয়ার্ড যে আপনি আমাকে আরেকটা রিপ্লাই দিবেন, মানে আমি কিন্তু ওয়েট করছি আপনার রিপ্লাইয়ের জন্য। লুক ফরওয়ার্ড টু ইউর রিপ্লাই যদি আপনি কোনো একটা মেলে পান, তার মানে অবশ্যই সেই মেলটাতে ইউ হ্যাভ টু রিপ্লাই সামথিং অর দি আদার। ওকে, ফাইনালি কি লিখলাম, ফাইনালি আমি লিখবো এখানে ইয়োর সিনসিয়ারলি, এরপরে আমার নাম দিলাম সাদিয়া প্রমি, তারপর আপনি আপনার নিজের ডেজিগনেশন দিলেন। খুব সুন্দর, শর্ট অ্যান্ড সিম্পল, দিস ইজ হাউ ইউ শুড রাইট আ ফর্মাল ইমেল। ঠিক আছে, অনেক কথা এখানে বললাম না, বাট জাস্ট বুঝিয়ে দিলাম কি হলো। এখন দেখেন, ফর্মাল ইমেলটা আমি যেমনটা বললাম একটা স্ক্রিনে হওয়া উচিত, জাস্ট ইন ওয়ান স্ক্রিনে করতে গেলে একটা সমস্যা হয় কি, আমাদের অনেক বড় বড় অনেক কিছু লিখতে পারি, ছোট করে লিখতে আমাদের খুব কষ্ট হয়। যেমন আমি ফর এক্সাম্পল একটা কথা অনেক বড় করে গুছিয়ে বলতে পারি, বাট একদম
টু দ্য পয়েন্ট বলতে গেলে আমারও একটু ভাবতে হয় যে একদম শর্ট টু দ্য পয়েন্ট 1 মিনিটের মধ্যে 30 সেকেন্ডের মধ্যে কথাটা কীভাবে বলবো। ট্রাস্ট মি, রাইটিং সামথিং শর্টলি is like even harder than writing it in a broader way, হ্যাঁ। সো একটু আমি একটা এক্সাম্পল এখানে লিখিয়ে দিচ্ছি, চলুন আমরা একসাথে দেখি। সো অরিজিনাল মেসেজ যেটা, সেটাকে আমি শর্ট করেছি। I am writing to tell you that I think all staff should contribute to the office tea money. লেটস সে সব স্টাফদের হচ্ছে অফিসে যে টি এর জন্য যে টাকাটা আছে, আমার কাছে মনে হয় সবার সেভাবে একটু একটু করে টাকা দেওয়া উচিত। দেখেন, এইটাকে কি আমি ছোট করে লিখতে পারি না? All staff should contribute to the office tea money if they agree. So I am writing to tell you that এই পুরো কথাটাই তো আমরা চাইলে কেটে দিতে পারি। I think এই সবগুলো unnecessary, so unnecessary কথা সব কেটে দিলাম। Then at present only some of us contribute but others don't. This leads to some people feeling uncomfortable when those who have not paid to use the tea help themselves to the tea without paying for it. মানে মেইন কথাটাই কি, অনেকে কন্ট্রিবিউট করে, অনেকে কন্ট্রিবিউট করে না, তো যারা কন্ট্রিবিউট করে না তাদের জন্য বাকিদের কষ্ট লাগে, এই তো কথা। এটাকে আরো শর্ট অ্যান্ড সিম্পল ভাবে দেখেন কিভাবে করে আমরা কেটে ফেললাম। আমরা জাস্ট লিখলাম যে অ্যাট প্রেজেন্ট অনলি সাম কন্ট্রিবিউট বাট এভরিওয়ান ইউজেস ইট, এই তো কথা। অ্যাট প্রেজেন্ট কিছু মানুষ কন্ট্রিবিউট করে বাট সবাই সেটা ইউজ করে। ইট বললেই তো বুঝে যাচ্ছি যে অফিস টি মানি, বারবার তো আমাদের সাবজেক্টটাকেও রিপিট করতে হচ্ছে না। প্রেপোজিশনের ইউজ আমরা এখানে নিতে পারি, প্রোনাউন্সের ইউজ আমরা এখানে নিতে পারি। দেন কি হলো, মোর ইকুয়াল সিচুয়েশন উড বি ফেয়ারার where everyone contributes to it as long as everyone agrees. সো আমি as long as everyone agrees কথাটা শুরুতেই নিয়ে আসলাম, if they agree ওয়ার্ডে নিয়ে আসলাম, তাহলে লাস্টে আমরা জাস্ট বলবো কি, মোর ইকুয়াল সিচুয়েশন উড বি ফেয়ারার। দেখেন কত বড় একটা কথাকে আমি কত শর্ট অ্যান্ড সিম্পল নিয়ে এসেছি, এবং এইটাই উইথ টাইম উইথ প্র্যাকটিস আমরা আস্তে আস্তে করে শিখে যাব যে কিভাবে আমাদের ফর্মাল ইমেলটাকে একেবারে ছোট করে আনা যায়। ওকে, আচ্ছা, এখন আমরা একটু দেখি যে আমরা যখন ফর্মাল কোনো রাইটিংয়ে রিকোয়েস্ট করি তখনও কিন্তু আমাদের একটু কিছু জিনিস এখানে খেয়াল রাখতে হবে। whenever we are making requests তখন আমরা কি করতে পারি। If I have to make request, it's a good idea to use a modal or a conditional construction. যেমন could you বা would you be able to, okay? Always এটা মনে রাখবেন, could you বা would you be able to, এরকম ভাবে আমি প্রশ্ন করব। একটা এক্সাম্পল, it is urgent that you fill out this form and return it promptly. অনেক অফিসেই আমি এই জিনিসটা খেয়াল করেছি, তারা বলে you must do this on time, it is urgent, right now fill this up. মনে হতে পারে ইটস ফাইন, আমাকে বলতেই পারে, সে যেহেতু আমার বস, সে যেহেতু আমার HR, বলতেই পারে। however this is not formal, okay? this is not polite এবং this is not formal as well. so it is urgent that you fill this out, এভাবে না বলে সুন্দর করে বলা উচিত, could you please fill out this form as we require it urgently. আপনি কি দয়া করে এইটা ফিল আপ করে ফেলতে পারেন, কারণ আমাদের এটা আর্জেন্টলি দরকার। দেখেন জাস্ট ছোট্ট করে জাস্ট একটা কুজিও দেওয়ার সাথে সাথেই আমার কথাটা কত পলাইট হয়ে গেল, ফর্মাল হয়ে গেল, রাইট? সো আই বিলিভ এভরি HR শুড সি দিস অ্যান্ড শুড অ্যাকচুয়ালি প্র্যাকটিস দিস। শুধু HR কেন বলছি, আমরা সবারই এই অনুযায়ী কিন্তু আমাদের কথা বলার টাইমেও এইরকমভাবে আমরা জাস্ট পোলাইটলি উই নিড টু পুট দিস ইনটু অ্যাকশন। ওকে, আচ্ছা, এরপর আমরা দেখি পোলাইটও হতে হবে এবং পজিটিভ হতে হবে, কারণ প্রত্যেকটা মানুষই কিন্তু তারা যখনই দেখে একটা মেইল খুবই পোলাইটভাবে এসেছে, পজিটিভ টোনে এসেছে, তখন তাদের ইনস্ট্যান্টলি মনটা ভালো হয়ে যায়। কথা এখানে যাই থাকুক না কেন, একটু হলেও দে ফিল গুড অ্যাবাউট ইট, দে ফিল দে আর অ্যাপ্রিসিয়েটেড, তাই না? এবং তখন না সেই মেইলটার রিপ্লাই দিতে ইচ্ছা করে। যদি আপনি একদম অ্যাংরিভাবে কোনো মেইল দেন, হ্যাঁ, রুডভাবে লেখেন, তখন সেটার মেলটা দেখতেও ইচ্ছা করে না এবং তার প্রতি আমার একটা নেগেটিভ ইমপ্রেশন হয়ে যায়। মেবি ইউ আর নট আ রুড পারসন, আপনি এমনি ভালো একজন মানুষ, ইউ আর নট আ রুড পারসন, কিন্তু যেহেতু আপনি কথাটা এভাবে লিখেছেন তার জন্য ইনস্ট্যান্টলি খুবই মনটা খারাপ হয়ে যায়। সো টু অ্যাভয়েড দিস আমরা এখানে কি করব একটু দেখেন, অ্যাপ্লিকেশনস উইল নট বি অ্যাকসেপ্টেড আফটার June 30, 2003, তো এইভাবে বললাম, এই টাইমের পরে যদি আপনি করেন অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টই হবে না। ইনস্টেড অফ সেইং আপনি এভাবে বলতে পারি, প্লিজ রিটার্ন অ্যাপ্লিকেশনস বিফোর দিস, এই টাইমের আগেই করে ফেলেন। মিনিং দুটার একই না, যে এই টাইমটার আগে আমার কাজটা করতে হবে, মিনিং দুটার একই না, কিন্তু এই যে দেখেন জাস্ট আমি প্লিজ দিয়ে লিখলাম, একটু এইরকমভাবে লিখলাম যে আই এম নট অ্যাংরি, জাস্ট পোলাইটভাবে আমরা জিনিসটা বলছি অ্যান্ড ফর্মালি বলছি। ইনস্ট্যান্টলি দিস ক্যান ব্রিং আ চেঞ্জ টু মাই এমপ্লয়িজ মুড, এবং এই ছোটোখাটো ব্যাপারগুলো কিন্তু অনেকেই আমরা নোটিস করি না, বুঝলাম? আচ্ছা, এখন একটু আমরা দেখি যে লিঙ্কিং মার্কার্স এটা কি।
আমরা তো মেইল নিয়ে যাচ্ছি, মেইল নিয়ে লিখছি। মেইল নিয়ে যখন আমরা হয় একটা ইমেল বলি, লেটার বলি, যাই বলি না কেন, তখন এক প্যারাগ্রাফ থেকে এক প্যারাগ্রাফে আমরা যখন কিছু লিখি তখন আমাদের একটু কনফিউশন চলে আসে যে আমি নতুন টপিক কীভাবে শুরু করব। সো লেটস লুক অ্যাট আ কাপল অফ দিস। লেটস লুক অ্যাট সেন্টেন্স ওপেনার্স। আমার যখন সেন্টেন্স শুরু করতে চাই, যদি আমি এক্সট্রা কোনো কিছু বলতে চাই, আই ক্যান স্টার্ট বাই সেইং ইন অ্যাডিশন টু ড্যাশ ড্যাশ ড্যাশ, ইন অ্যাডিশন টু হোয়াট এভার আই হ্যাভ সেড বিফোর ড্যাশ ড্যাশ ড্যাশ, এখন আরও কিছু বলবো, মোর ওভার ড্যাশ ড্যাশ ড্যাশ, অলসো, অ্যাপার্ট ফ্রম, ফার্দার মোর, এইভাবে করে শুরু করতে পারি। স্ট্রাকচারগুলো আপনি চাইলে আলাদা কোনো জায়গায় নোট ডাউন করে ফেলতে পারেন সো দ্যাট ইউ ডোন্ট মিস দিস আউট অন ইয়োর নেক্সট রাইটিং। কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট মানে অন্যদিকে, অপর দিকে, অন দ্য আদার হ্যান্ড যে বলি, যে এতক্ষণ ধরে তো এই কথাগুলো বললাম কিন্তু অন্যান্য কিছু কথাও আছে। সো কিন্তু বলার টাইমে উই ক্যান সে হাউএভার, নেভারদ্যালেস, অন দ্য আদার হ্যান্ড, ইন কন্ট্রাস্ট, ইন স্পাইট অফ ড্যাশ ড্যাশ ড্যাশ, ডেসপাইট ড্যাশ ড্যাশ ড্যাশ, তারপর আমি বলতে পারি। এইভাবে করে আমি আমার সেন্টেন্সের বা প্যারাগ্রাফের স্টার্টিংটা করতে পারি। এখন হচ্ছে আমি যখন একটা সেন্টেন্সের মধ্যেই কথা বলতে চাই তখন আই ক্যান ইউজ দিস কোঅর্ডিনেটিং কনজাংশনস, যেমন অ্যান্ড, এত এত কিছু জিনিস হলো, অ্যান্ড এত এত কিছু, অথবা নট অনলি বাট অলসো, নট অনলি ডিড দ্য রিসেপশন ফিল ভেরি ডার্টি বাট অলসো ইট ক্যান বি আ হেলথ হ্যাজার্ড। সো দেখেন এভাবে করে অ্যান্ডের জায়গায় নট অনলি বাট অলসো আমরা এভাবে করে অ্যাড করতে পারি। or we can write but, যে অন্য অপর পাশে বলতে গেলে তখন আমরা but দিয়ে বলতে পারি, অথবা yet দিয়ে বলতে পারি, অথবা and yet, yet এর সময় and দিতেও পারি, নাও দিতে পারি। আর সাবঅর্ডিনেটরি কনজাংশনস বলতে হু, which, where, when, তাই না, why, how, এই ধরনের ওয়ার্ডসগুলো আমরা সেন্টেন্সের মধ্যে অ্যাড করতে পারি। অথবা যখন আমরা অপোজিট সাইডের কিছু বলতে চাই উই ক্যান সে অলদো, whereas, while, মানে যদিও এটা হচ্ছে, তারপর আমি আমার কথা বলতে পারি, or in spite of the fact that, বা despite the fact that, then we can continue as it is। বুঝলাম এখানে কি হলো? আচ্ছা, আরও অনেক এখানে আছে, আমি জাস্ট মিনিংটা আপনাকে থেকে বুঝিয়ে যাই, জাস্ট চট জলদি একটু দেখে ফেলি। হ্যাঁ, কজ অর এফেক্ট, এই কাজটা এই কারণে হচ্ছে, তখন আই ক্যান সে সো, অ্যাজ আ রেজাল্ট, consequently, therefore, thus, hence, for this reason, because of, and dash dash dash। এবং আমরা চাইলে এটাও লিখতে পারি and so, মানে সেন্টেন্সের মাঝে লিখবো and so, and hence, অথবা so that, because, due to the fact that, এভাবে সেন্টেন্সের মাঝে লিখবো। আমাদের এন্টায়ার ক্লাসটা কিন্তু রেকর্ডেড থাকবে, সো আপনারা চাইলে এগুলোর স্ক্রিনশটও রাখতে পারেন, বা ওয়েন ইউ আর রাইটিং নেক্সট টাইম আপনি যাই লিখেন না কেন, আপনি আরেকবার এই ক্লাসটা একটু ওপেন করে এই সব নোটসগুলো একবার দেখে দেখে তারপর আপনি আপনার রাইটিংটাকে আরেকটু সুন্দর করবেন। ওকে, তাহলে আপনি দেখবেন এই ওয়ার্ডসগুলো দিলে আপনার সেন্টেন্সগুলো আরও লম্বা হবে, বড় হবে, রাইট? শর্ট শর্ট সেন্টেন্স হয়ে গেলে সেগুলোকে আরেকটু লম্বা করে ফেলতে পারেন জাস্ট বাই ইউজিং দিস। যদি আপনি পজিটিভ কন্ডিশন বলতে পারেন যে যেহেতু এগুলো হয়েছে ইন দ্যাট কেস, অথবা ইফ সো, অথবা দেন, সেন্টেন্সের মাঝে উই ক্যান ইউজ অ্যান্ড দেন, অথবা ইফ, অর অ্যাজ লং অ্যাজ, অথবা সো লং অ্যাজ। যদি আমি চয়েস বলতে চাই যে অন্য আরেকটা চয়েস হচ্ছে, আপনি চাইলে এটাও করতে পারেন। সো অল্টারনেটিভলি, আদারওয়াইজ, ইনস্টেড অফ, রাদার দ্যান, ইফ নট, সেন্টেন্সের মাঝে উই ক্যান সে অর, অথবা অর এলস, অর উই ক্যান সে ইফ নট, ইফ ড্যাশ 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 নট, অথবা আনলেস, এরকম কিছু। টাইম অর্ডার, টাইম অর্ডার কিন্তু আমরা যখন কথা বলি তখনও আসে, আমি স্পিচ যখন ক্লাসটা নিয়েছিলাম তখন এটা পড়িয়েছি। সো টাইম অর্ডার এভাবে বলতে পারি যে এরপর কি হলো, সো দেন, আফটারওয়ার্ডস, তারপরে বলতে পারি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এভাবে, অথবা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, অথবা নেক্সট, প্রায়র টু, মানে এর আগে এটা হলো, বিফোর এটা হলো, ফাইনালি বা লাস্টলি, একদম শেষে এসে এটা হলো, এমন কিছু। যদি সেন্টেন্সের মাঝে বলতে পারি ওয়ান্স সেকেন্ড উই ক্যান সে অ্যান্ড, অথবা অ্যান্ড দেন, অর উই ক্যান সে বিফোর, আফটার, আফটার উইচ, বিফোর উইচ, ওয়েন, অথবা নাও দ্যাট। এভাবে করে আমি টাইমগুলো মেনশন করতে পারি। ওকে, আচ্ছা, এখন আমরা দেখি যে যখনই আমরা সেন্টেন্সেসগুলো বসাই ওভারঅল ইংলিশে কিন্তু আমাদের 3 ওয়েজ আসে অফ শোয়িং দ্য রিলেশনশিপ বিটুইন আইডিয়াস। আমাদের কথার মধ্যে জাস্ট রিলেশনশিপ বসানোর কিছু ওয়ে আছে। আমরা চলেন একটা বেসিক সেন্টেন্স পড়ি। রিসার্চ গ্র্যান্টস ফ্রম দ্য ব্রিটিশ গভর্নমেন্ট আর গেটিং স্কার্সার। অ্যাজ আ রেজাল্ট ইউনিভার্সিটিজ হ্যাভ টু সিক ফান্ডিং ফ্রম দ্য প্রাইভেট ইন্ডাস্ট্রি। মানে ব্রিটিশ গভর্নমেন্ট থেকে যে রিসার্চগুলো দেওয়া হয়, রিসার্চের জন্য যে ভাতা দেওয়া হয়, এটা দিন দিন কমেই আসছে, এবং কমে আসার কারণে আমাদের প্রাইভেট কোনো সোর্স থেকে সেই ভাতাগুলো নিতে হয়।
সো আমি যদি সিকোয়েন্স বোঝাই যে যেহেতু এটা হচ্ছে তাই সেটা, সো আমি তখন বসাতে পারি কি অ্যাজ আ রেজাল্ট। যদি আমি দুটার মাঝে রিলেশনশিপ বসাতে চাই ইন দ্য সেম সেন্টেন্স, আমরা জাস্ট এখানে বসিয়ে দেবো অ্যান্ড ইউনিভার্সিটিজ আর হ্যাভিং টু সিক। আর আমি যদি বলতে চাই যেহেতু এটা হচ্ছে তাই সেটা হচ্ছে, সো আই ক্যান সে অ্যাজ রিসার্চ গ্রান্টস ফ্রম দ্য বিজনেস গভর্নমেন্ট আর গেটিং স্কার্সার, universities are having to seek funding. Or বলতে পারি universities are having to seek funding because research grants are getting scarcer. সো দেখেন আমি একই সেন্টেন্সকে কত রকমভাবে কিন্তু চাইলে জাস্ট আমার মধ্যে বসাতে পারি। আপনাদেরকে আরেকটা ট্রিক আমি দিয়ে দিব, যখনই আমি কোনো নতুন ওয়ার্ড শিখবো আমরা ট্রাই করব সেই ওয়ার্ডটাকে আমার রাইটিংয়ের মধ্যে ইমপ্লিমেন্ট করার, নাহলে নতুন ওয়ার্ড নতুন ভোকাবুলারি শিখে কোনোই লাভ নেই, রাইট? আমি এটা আরেকটা ক্লাসে বলেছিলাম যে ইয়েল ইউনিভার্সিটির একটা স্টাডিতে দেখা যায় আপনি নতুন একটা শব্দ শেখার পর যদি এটা মিনিমাম 38 বার বিভিন্ন সেন্টেন্সে ব্যবহার না করেন, কখনোই সেই ওয়ার্ডটা 1 মাস পরে আপনি মনে থাকবে না। ঠিক আছে, দিস ইজ হাউ হিউম্যান ব্রেইন ওয়ার্কস। মানুষের ব্রেইন এরকম, মানুষের সাইকোলজি এরকম। সো নতুন শব্দ শেখার পর এটা 38 বার যদি ইউজ করতে চাই, তার মানে কি আমার রাইটিংয়েও ইউজ করতে হবে, স্পিকিংয়েও ইউজ করতে হবে। ওকে, সো আমরা ট্রাই করবো টু ইনকর্পোরেট ইট অ্যাট মাচ এস পসিবল আমাদের ডেইলি কথার মধ্যেই। আমি একটা নতুন ওয়ার্ড আপনাদেরকে শিখিয়ে দিই, একটা ফ্রেজ শিখিয়ে দিই, লিভ নো স্টোন আনটার্নড। এটার অর্থ কি একটু কমেন্ট করে জানাতে পারেন? লিভ নো স্টোন আনটার্নড, হোয়াট ডাজ দিস মিন? আমি বলে দেই না। লিভ নো স্টোন আনটার্ন মানে কোনো ধরনের বাধা বিপত্তি বা অন্য কোনো কিছুই সে বাদ রাখেনি। এই মানুষটা তার হার্ট অ্যান্ড সোল ট্রাই করে গেছে, অনেক বেশি পরিমাণে ট্রাই করে গেছে, কোনো কিছুই সে বাদ রাখেনি। সো এখন মাত্র তো জিনিসটা শিখলাম, লিভ নো স্টোন আনটার্নডের মানে কি। এখন যদি আমি সেন্টেন্সের মধ্যে বসাই, এটা কিন্তু আমি একেবারে পার্মানেন্টলি মনে রাখতে পারবো। He left no stone unturned to save his father. সে তার বাবাকে বাঁচানোর জন্য কোনো স্টোন আনটার্ন রাখেনি, মানে কি কোনো কিছুই বাদ রাখেনি। আবার he left no stone unturned to get a job. সে একটা চাকরি পাওয়ার জন্য কোনো কিছুই বাদ রাখেনি। আমি বলতে পারি যে আমি আপনাদেরকে পড়ানোর জন্য কোনো কিছুই বাদ রাখিনি, সব ধরনের অ্যাক্টিভিটিস করেছি। I as a teacher am leaving no stone unturned to properly explain to you this lesson. আপনি চাইলে এই যে লিভ নো স্টোন আনটার্ন এইটার মিনিমাম এখন 2টা সেন্টেন্স বানিয়ে ফেলেন তো। কমেন্টসে অবশ্যই এগুলো জানাবেন, আমি কমেন্টস চেক করব। ওকে, সো লিভ নো স্টোন আনটার্ন দিয়ে যদি আপনি আজকে কথার মধ্যে ব্যবহার করেন, রাইটিংয়ে ব্যবহার করেন, অবশ্যই এই ফ্রেজটা কিন্তু আপনার একেবারেই পার্মানেন্ট ভোকাবুলারির মধ্যে অ্যাড হয়ে যাবে, অ্যাটলিস্ট 38 টাইমস। ওকে, আশা করি মনে থাকবে। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে আমরা যদি লেটার লিখি, ফর্মাল লেটার লিখি, স্কুলে হয়তো আমরা ফর্মাল লেটার অনেকভাবে শিখে এসেছি, এইখানে আমরা একটু জাস্ট স্ট্রাকচার দেখে নেই। ওকে, কারণ ইমেইলের সাথে এটা কিছুটা রিলেটেড, বাট লেটারের সময় দেখেন কি হয়, সবার আগেই আমাদের হাতের ডান দিকে রাইটার্স অ্যাড্রেস মানে আমার নিজের অ্যাড্রেস, মানে আমার নেম, টাউন, কান্ট্রি, পোস্ট কোড সেই অনুযায়ী লিখবো। অ্যাড্রেস থাকতে হবে মিনিমাম অফ 2 লাইনস, মিনিমাম 2 লাইনের অ্যাড্রেস থাকতে হবে। তারপরের লাইনে হচ্ছে আজকের তারিখ দিব, এবং হাতের বাম পাশে হচ্ছে আমি যার কাছে দিচ্ছি তার নেম, তার অ্যাড্রেস, ওয়ান্স এগেন মিনিমাম 2 লাইনে। এখানে ডেট আরেকবার লেখার দরকার নেই, যেহেতু আমি ডেট অলরেডি লিখে ফেলেছি। তারপর হচ্ছে আমি আমার মেইন যার কথা আমি লিখছি, নেম অর গ্রিটিং, যে ডিয়ার ড্যাশ 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 অথবা রিকোয়েস্টেড, মানে আমি যার কাছে আমি এখানে বলছি, শুধুমাত্র স্যার বা ম্যাডামও আমরা চাইলে লিখতে পারি। অ্যান্ড দেন ইন্ট্রোডাকশন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্যারাগ্রাফ, কীভাবে নতুন প্যারা শুরু করব সেটাও লিখেছি, তাই না? এগুলো আমরা অলরেডি শিখেছি। কীভাবে শর্ট করে নিয়ে আসবো ফর্মাল লেটার, এগুলোও শিখেছি। অ্যান্ড দেন ফাইনালি কনক্লুশন, যে আপনি যে ওভারঅল ফর্মাল লেটারটা লিখলেন এইটার থেকে আপনি কি আউটকাম আশা করেন, এবং আপনি কি এটার আরেকটা রিপ্লাই চান নাকি। সো এই ধরনের একটা কিছু দিয়েই কিন্তু ইউ মাস্ট এন্ড ইয়োর্স ফেথফুলি, ইয়োর্স ট্রুলি, এরকমভাবে দিয়ে আমরা শেষ করব। আচ্ছা, এখন আসি খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, আমাদের রাইটিংয়ের মধ্যেও ফর্মাল এবং ইনফর্মালের কিছু ব্যাপার আছে। আমরা যখন স্কুল বা ফ্রেন্ডদের মধ্যে কোনো একটা কিছুর মধ্যে আর্টিকেল লিখি, হ্যাঁ, মাঝে মাঝে এমনও হয় যে স্কুলের যে ম্যাগাজিন আর্টিকেলগুলো খুবই ইনফর্মাল ওয়েতে হয়, তখন কিন্তু আমাদের রাইটিংটাও ইনফর্মালি হবে। এবং একই পাশে আমি ফ্রেন্ডদেরকে যদি মেসেজ দেই, ফ্রেন্ডদের জন্য কিছু একটা লিখে দেই, ফ্রেন্ডদেরকে যদি চিঠিও লিখি, তখন আমার রাইটিং ইনফর্মাল হবে। কিন্তু অন্যান্য বাকি সব ক্ষেত্রে অবশ্যই ফর্মাল হবে। সো এই দুটো ডিফারেন্স আমাদের জানাটা খুবই ইম্পর্টেন্ট। সো আমি এখন লিস্ট করে ওয়ার্ড বাই ওয়ার্ড এদের মাঝে ডিফারেন্সেস আপনাদেরকে দেখাবো। আমরা যেটাকে ইনফর্মালি বলি সরি,
ইনফর্মাল ইংলিশ আমি বলবো না আই এম সরি, এটা আমি একটা ইমেলে লিখবো না। আই রাইট আই অ্যাপোলোজাইজ। অ্যাপোলোজাইজে জেডও হয় এসও হয়। জেড হচ্ছে আমেরিকান ইংলিশ, এস হচ্ছে ব্রিটিশ ইংলিশ। সো আপনি যখন আপনার ল্যাপটপে কম্পিউটারে যেখানেই হোক লেখার পরে যদি দেখেন নিচে একটা লাল মার্ক আসে, ডোন্ট থিঙ্ক যে এটার স্পেলিং মিস্টেক আছে, ঠিক আছে? সো হতে পারে আপনার জাস্ট ওভারঅল ডিভাইসটা হয় ব্রিটিশ ইংলিশে বা আমেরিকান ইংলিশে জাস্ট সেট আপ করা, দ্যাটস ইট, বোথ আর ফাইন। কোনো কিছুকে আমি যদি বলি গো আপ মানে বাড়ছে, গো আপ। ইনফর্মাল ইংলিশ ইটস ইনক্রিজ। গো ডাউন, ইনফর্মাল ইংলিশ ইটস ডিক্রিজ। কোনো কিছুকে যদি আমি বলি সেট আপ মানে তৈরি করলাম, নতুন করে প্রতিষ্ঠা করলাম, ইনফর্মাল ইংলিশ ইটস এস্টাবলিশ। লুক অ্যাট, এটাতে আমরা দেখছি, লুক অ্যাটের জায়গায় উইল সে এক্সামিন। ব্লো আপ, হঠাৎ নতুন কিছু একটা আসলো, সো ইটস ব্লোয়িং আপ ওভার দ্য ইন্টারনেট বলি না আমরা, সো উই ক্যান সে এক্সপ্লোড। ফাইন্ড আউট, চলেন আমরা দেখি, লেটস ফাইন্ড আউট। ফাইন্ড আউটটা হবে ডিসকভার। ব্রিং অ্যাবাউট, ব্রিং অ্যাবাউট মানে এইটার জন্য এই কাজটা হচ্ছে, ব্রিং অ্যাবাউট। এইটার ফর্মালটা হবে কজ। পুট অফ মানে হচ্ছে দেরি করা, পুট অফ। এইটারটা হবে কি পোস্টপোন অর ডিলে। র্যাক আপ মানে একসাথে সব টুগেদার, সব একসাথে আনা। র্যাক আপেরটা হবে অ্যাকিউমুলেট বা গ্যাদার। মেকআপ, মেকআপেরটা হবে কি ডিসকভার, কোনো কিছু বের করা। স্ট্যান্ড ফর, স্ট্যান্ড ফর আমি এটার জন্য দাঁড়িয়েছি, সো এটা কি ফর আ কজ, আই এম স্ট্যান্ডিং আপ ফর আ কজ। ফাইন্ড আউট, চলেন বের করি, হবে কি ডিসকভার অর অ্যাসারটেইন। লিভ আউট মানে বাদ দিয়ে দিল, সেটাকে ফর্মালি বলি আমরা অমিট। পয়েন্ট আউট হবে কি ইন্ডিকেট। গো এগেনস্ট আর অপোজিটে যাওয়া, সো হবে কি অপোজ। গেট ইন টাচ উইথ মানে ইউ শুড গেট ইন টাচ উইথ মি, এটার জায়গায় আমরা লিখবো কন্ট্যাক্ট মি। ইটস অ্যাবাউট মানে এটা এই জিনিসটা নিয়ে, এর জায়গায় উইল রাইট ইট কনসার্নস অথবা ইটস ইন রিগার্ড টু। নিড টু এটা দরকার, নিড টু জায়গায় লিখবো রিকোয়ার্ড। থিঙ্ক অ্যাবাউট চিন্তা করলাম, এটার জায়গায় উইল রাইট কনসিডার। গেট পাওয়া, এটার জায়গায় উইল রাইট অবটেইন। পুট আপ মানে সহ্য করা, এর জায়গায় উইল রাইট টলারেট। ডিল উইথ মানে জাস্ট ওভারঅল এই ব্যাপারগুলো নিয়ে সামলে নেওয়া, সো সামলানোটার ফর্মাল হচ্ছে হ্যান্ডল। সিম মানে মনে হচ্ছে এমন, এরকম ভাবটা মনে হচ্ছে, এটাকে উইল রাইট অ্যাপিয়ার। শো দেখানো, দেখানোটাকে আমরা বলবো কি ডেমনস্ট্রেট অর ইলাস্ট্রেট অর পোর্ট্রে। স্টার্ট কমেন্স। কিপ রেখে দেওয়া হচ্ছে কি রিটেইন। ফ্রি ছেড়ে দেওয়া রিলিজ। গেট অন সামওয়ানস নার্ভস মানে তুমি আমাকে খুব ডিস্টার্ব করছো, সো ইউ আর গেটিং অন মাই নার্ভস, কিন্তু এটা ইনফর্মাল ফ্রেজ হয়ে যায়, ফর্মালি হবে কি ইউ আর বদারিং মি। রিং আপ কল দেওয়া, রিং আপ রিং করো, রিং করার জায়গায় ইটস জাস্ট কল। শো আপ মানে এখানে আসাটা, শো আপ হবে কি অ্যারাইভ। লেট, লেটারটা কি হবে পারমিট, পারমিশন থেকে পারমিট। ফিল ইন সব কিছু এখানে ফিল করে ফেলা, সো এটার জায়গায় উইল রাইট সাবস্টিটিউট অর ইনফর্ম। আচ্ছা এই ফিলিংটা বাই দ্য ওয়ে ইটস নট ফিল করা, আমি ভুল বলেছি। এই ফিলিংটা মানে হচ্ছে তার জায়গায় আরেকজন আসা, সো তার জায়গায় আরেকজন আসার জায়গায় উইল রাইট অ্যাজ আ সাবস্টিটিউট অর টু ইনফর্ম। ব্লক, ব্লক এর জায়গায় উইল রাইট আন্ডারমাইন, জিনিসটাকে একেবারে নিচু করে দেখা। গিভ দ্য গো হেড অথবা গ্রিন লাইট মানে ইয়াস মানে সেই অনুযায়ী তুমি করো, মানে আমি তাকে জাস্ট সেই ব্যাপারগুলো দেখাচ্ছি বা আমি তাকে সেই পাওয়ারটা দিচ্ছি, হ্যাঁ। সো বস আমাকে, দ্য বস গেভ মি আ গ্রিন লাইট মানে আমাকে বস সেইটা করার অথরিটি দিল, সো ইন ফর্মাল ইংলিশ উইল রাইট অথরাইজ। এস বা জেড যাই হোক না কেন। ওয়ান সেকেন্ড, এখানে আরও অনেক লিস্ট আছে, একটা করে রিডিং পড়লে অনেক টাইম লাগবে, আমি জাস্ট এভাবে করে জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এনিওয়েজ, নেভারদালেস, প্লাস, অলসো, ঠিক আছে, অ্যান্ড সো অন, এএসএপি, ওকে, মানে এইভাবে সব দেওয়া আছে, জাস্ট আপনারা স্ক্রিনশট নিয়ে নিজেরাই চাইলে দেখে নিতে পারেন, ঠিক আছে। সো জাস্ট ইনফর্মাল অ্যান্ড ফর্মালের এই ব্যাপারগুলো জাস্ট আমরা ওভারঅল জাস্ট দেখে নিতে পারি কোনটাকে ইনফর্মাল কোনটা ফর্মাল। জাস্ট আমি রিডিং হিসেবে আমি পড়াতে চাচ্ছি না, এখানে কিছু স্যালুটেশনসও আছে, যেমন স্টার্টিংয়ে যেটাকে আমি হাই রবার্ট দিয়ে আমরা হয়তো বলতে পারি মেইলে মেসেজে, তাই না, সেটাকে আমি এখানে ফর্মালি অবশ্যই বলি ডিয়ার স্যার অর ম্যাডাম, রাইট। আবার জাস্ট ওয়ান্ট টু লেট ইউ নো এভাবে করে শুরু করি, ওইখানে আমরা লিখবো কি আই এম রাইটিং টু ইনফর্ম ইউ। আবার লাস্টে যদি আমি লিখি উইথ লাভ অথবা বলি চিয়ার্স, অবশ্যই ফ্রেন্ডসদের সাথে ক্লোজ কার সাথে এভাবে লিখবো, বাট ফর্মালি আমরা লাভ লিখবো না, বলবো ইয়োর্স সিনসিয়ারলি, ইয়োর্স ফেথফুলি, না। এখানে আরও অনেক কিছু এরকম এক্সাম্পলস দেওয়া আছে, সো এগুলো চাইলে আপনারা ওয়েন ইউ আর রাইটিং
এই লেখার টাইমে এগুলো একটু খেয়াল রাখবো। যেমন ফ্রেন্ডসদের সাথে এরকম আমরা শর্টকাট কথাগুলো লিখবো এএসএপি, এখানে লিখবো অ্যাজ সুন অ্যাজ পসিবল, টিভি, টেলিভিশন, ফটো, ফটোগ্রাফ, সেলফোন, নেট, ইন্টারনেট, এগুলো মেমোরাইজিংয়ের কিছু নাই। এটা যখন আমরা লিখবো তখন আমরা জাস্ট এই এন্টায়ার ক্লাসটাকে আমি আরেকবার জাস্ট রিভিশন দিব, অলরাইট? আচ্ছা, এখন আমরা একটু আসি যে এই যে আমি রাইটিংটা বললাম, রাইটিং ইমপ্রুভ করার আরেকটা ওয়ে। ইউ হ্যাভ জাস্ট রিটেন এই সেন্টেন্সটা, দ্য ম্যান ওয়াজ স্ট্রেসড। এইটা আপনি একটা গল্পের মধ্যে কোনো একটা রাইটিংয়ের মধ্যে লিখেছেন। আপনি তারপরে লেখার পর নিজেই চিন্তা করবেন, আচ্ছা দ্য ম্যান ওয়াজ স্ট্রেসড, এইটাকে আমি আরেকটু কীভাবে এমনভাবে এক্সপ্লেন করতে পারি যাতে এটা দেখতে খুব সুন্দর লাগবে, যাতে এটা এমন একটা রাইটিং হবে যেই রাইটিংটা পড়ে আমরা যেন দেখতে পারি। আপনি দেখবেন দ্য বেস্ট স্টোরি রাইটার্স আর দোজ যারা যখন লেখাটা পড়ে আমার মনে হয় যেন আমি কিছু একটা দেখছি, যেন আমি একটা মুভি দেখছি। এমন অনেক স্টোরি বুকস আমি পড়েছি, যেমন খুবই ছোট একটা এক্সাম্পল যদি দিই, ইভেন হ্যারি পটার যারা পড়েছেন, প্রিটি শিওর যারা হ্যারি পটার পড়েছে তারা বলবে যে মুভির থেকে 10 টাইমস বেটার হচ্ছে দ্য বুক, বিকজ বুকে এতটাই ডেসক্রিপটিভ ওয়েতে লেখা। সো আপনি মাত্র লিখলেন দ্য ম্যান ওয়াজ স্ট্রেসড, এরপর আপনি চিন্তা করবেন যে স্ট্রেসডের জায়গায় হোয়াট ক্যান আই রাইট। আমরা কি লিখতে পারি যে একজন স্ট্রেস হওয়ার টাইমে সে কী করে? স্ট্রেস হওয়ার টাইমে সে এভাবে এভাবে নোকটা নড়ায়, এভাবে করে নোক কামড়ায়। আমরা চাই না? স্ট্রেস মানে তো এটা। সো ইনস্টেড অফ রাইটিং স্ট্রেস আই ক্যান রাইট দ্য ম্যান ওয়াজ ফিজিটিং অ্যান্ড বাইটিং হিজ নেলস। কত সুন্দর করে ইন্টারেস্টিং ওয়েতে আমরা জাস্ট চেঞ্জ করে ফেললাম আমাদের রাইটিং, রাইট? দেন দেখেন দ্য রুম ওয়াজ মেসি। সো দ্য রুম ওয়াজ মেসি, একদম অগোছালো ছিল। অগোছালোর জায়গায় আমরা সুন্দর করে ফর্মালি কি লিখতে পারি? আরও ডেসক্রিপটিভ ওয়েতে। এগুলো সবই কি ডেসক্রিপশন দিচ্ছি বা এমনভাবে লিখছি যেন আমি রাইটিংটা পড়লে আই ক্যান সি, আই এম জাস্ট ওয়াচিং এ মুভি, এরকম যাতে হয়ে যায় ব্যাপারটা। সো মেসির জায়গায় আমরা কি বলতে পারি? কেন মেসি? কারণ সেখানে একটা লেফট ওভার পিৎজা ছিল, ডার্টি ক্লোথস ছিল, অ্যান্ড আপনি যা যা চান সেভাবে করে এক্সপ্লেন করতে পারি। দ্য ওমেন ওয়াজ সো কনফিডেন্ট, একজন খুবই কনফিডেন্ট, অলরাইট? কিন্তু কনফিডেন্টটাকে আমি কিভাবে দেখাতে চাই? আমি দেখাতে চাই দ্যাট শি স্ট্রোড ইনটু দ্য রুম অ্যান্ড এভরিওয়ান লুকড অ্যাট হার উইথ অ। সে যখন রুমের ভেতরে ঢুকলো তখন সবাই তার দিকে খুব অনেক বেশি অবাকের সাথে তারা তাকিয়ে থাকলো, রাইট? দিস ইজ হাউ আই ক্যান অ্যাকচুয়ালি চেঞ্জ মাই রাইটিং। সো লেখার পরে আমি নিজেই চিন্তা করবো, যেমনটা বললাম দ্য 24 আওয়ার রুল, 24 ঘন্টা পর আপনি সেটাতে আবার এসে দেখবেন যে ইজ দ্যার আ ওয়ে টু ফিক্স দিস অর নট। দেন দ্য বয় ওয়াজ কেয়ারফুল, ছেলেটা আরও কেয়ারফুল ছিল। কেয়ারফুলের জায়গায় আমরা লিখতে পারি হি প্লেসড ইন দ্য টপ ড্রয়ার অফ হিজ ক্যাবিনেট, কারণ সে সেই জিনিসটা তার টপ ড্রয়ারের মধ্যে রাখলো, তার মানে দেখাচ্ছে কি যে সে আরও বেশি কেয়ারফুল ছিল সেখানে, রাইট? দ্য স্টেডিয়াম ওয়াজ ফুল, স্টেডিয়ামে অনেক মানুষ ছিল। এই জায়গায় আই ক্যান সে দ্য সাউন্ড ফ্রম দ্য স্টেডিয়াম ওয়াজ ডেফেনিং। স্টেডিয়াম ওয়াজ ফুল, ঠিক আছে অনেক মানুষ, বাট আমি যদি বলতে চাই এতই মানুষ যে এত শব্দ হচ্ছে যেন আমার কান ঝালাপালা হয়ে যাচ্ছে, এমনভাবে বলি না? সো দ্য সাউন্ড ফ্রম দ্য স্টেডিয়াম ওয়াজ ডেফেনিং, এতই জোরে যেন আমি ডেফ হয়ে যাব এমনটা। দেখেন এই সবগুলোই এমন ভার্বস দিয়ে লেখা যাতে আমি জিনিসটা এমনভাবে লিখছি যেন আমি সেটা দেখতে পারি, এবং এইটাই হচ্ছে দ্য পাওয়ার অফ রাইটিং, যে আপনি লিখে কিভাবে তাদেরকে একদম বলতে পারেন যেন ইউ আর টেলিং আ স্টোরি অর সামথিং, রাইট? সো স্টোরির মতন করেই আমাদের জাস্ট ব্যাপারগুলো লিখতে হবে। আচ্ছা, ফাইনালি আমরা দেখি যেমন ইউ ওয়াজ হটকে আমরা বলতে পারি দ্য সান ওয়াজ কজিং আ লট অফ হিট, এমনভাবে দ্য সান ওয়াজ কজিং বার্নস ইন আওয়ার স্কিন। ইউ ওয়াজ কোল্ডকে আমরা বলতে পারি দ্য ড্রেন পাইপস ওয়ার ফ্রিজিং, যেন পানি আসছে না এরকম। সো অ্যান্ড সো অন, এখানে আরও এরকম কিছু এক্সাম্পলস আছে, রাইট? প্রত্যেকটা বার আপনি যখন কোনো একটা টপিক পড়বেন আপনি ট্রাই করবেন সেটার কত ওয়েতে লেখা যায়। যেমন ইউ লুক বিউটিফুল, দেখেন এখানে 30 ওয়েজ আছে ডেসক্রাইবিং ইউ লুক বিউটিফুল। I think you are gorgeous, you have looks to die for, you're heavenly, I think you're good looking, you look out of this world. এটা হচ্ছে নিজের সাথে নিজে প্র্যাকটিস করার। এখানে তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়েছি যে ইউ লুক বিউটিফুলকে আমি 30টা ডিফারেন্ট ওয়েতে এখানে প্রেজেন্ট করেছি, কিন্তু এই যে দেখেন আরও অনেক ওয়ে এখানে আছে। কিন্তু আপনার কাজ হচ্ছে দ্য নেক্সট টাইম ইউ ওয়ান্ট টু প্র্যাকটিস রাইটিং, এই যে আমি যে মাত্র রাইটিংয়ের ক্লাসটা দেখালাম, ইফ ইউ ওয়ান্ট টু প্র্যাকটিস রাইটিং আপনি জাস্ট একটা সিচুয়েশন নেবেন, একটা ইমোশন নেবেন, দেখবেন সেটা আমি কতভাবে লিখতে পারি। আই এম স্যাড, আই এম স্যাডকে আমরা কি বলতে পারি? আই এম ইন অ্যাগনি, আই এম ইন আ লট অফ পেইন, আই এম ডিপ্রেসড, আই এম সরোফুল, দের আর টিয়ার্স রোলিং ডাউন মাই চিকস, কত রকমভাবে বলা যায়। আমি আর বলে দেবো না, এটা টোটালি আপনার জাস্ট প্র্যাকটিসের ব্যাপার।
সো রাইট নাও আমরা যারা যারা দেখলাম এই এন্টায়ার ক্লাসটা, আপনার কাছে যদি মনে হয় যে ইয়েস আমি আমার ইংলিশটা একদম টপ নচ করে ফেলতে চাই এবং ওভারঅল স্পোকেন ইংলিশে যে ব্যাপারগুলো আছে আমি সেগুলো প্রপারলি প্র্যাকটিস করতে চাই, তাহলে ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছে দ্য ফুল কোর্স অন স্পোকেন ইংলিশ। এই কোর্সের ইনস্ট্রাক্টর আমি নিজেই, সাদিয়া ইসলাম প্রমি। সো আমার 11 বছরের এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি কোর্সটাতে সাজিয়েছি 100টা লেসন্স এবং এর পাশাপাশি অনেক লাইভ ক্লাসেস আছে, অনেক একেবারেই এমন ক্লাসেস আছে যেখানে আপনারা ডিরেক্টলি আমার কাছে প্রশ্ন করতে পারেন, সেভাবে করে আমরা প্রপারলি আলোচনা করতে পারবো, জেনে নিতে পারবো অল অ্যাবাউট ইংলিশ, আমরা প্র্যাকটিস করতে পারবো অল দ্য টিপস অ্যান্ড ট্রিক্স নিডেড টু বি আ ফ্যান্টাস্টিক স্পিকার ইন ইংলিশ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অবশ্যই এই ক্লাসের যা যা যাবতীয় সমস্যা যদি আপনাদের থেকে থাকে কমেন্টসে অবশ্যই জানাবেন, আমি অবশ্যই কমেন্টস চেক করে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার ট্রাই করবো অ্যাজ মাচ এস পসিবল, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের কোর্সের ডিটেলসগুলোও কিন্তু কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দিস এন্টায়ার লাইভ ওয়ান্স এগেন। আই হোপ এনাফ টিপস অ্যান্ড ট্রিক্স দিয়েছি ফর ইউ টু বিকাম আ প্রপার স্পিকার অ্যান্ড আ প্রপার রাইটার ইন ইংলিশ। দেখা হবে পরের লাইভে।